আসলে আমি প্রথমে একটু অবাক লাগে এখনো যে এই একবিংশ শতাব্দীতে 2000 আজকে 26 সাল, তারপরে আবার 5ই আগস্ট 2024-এর একটি বিপ্লবের পরের এখনো নারীদের নিয়ে টকশো করতে হচ্ছে, নারীদের অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে। আহ, মানে এই জিনিসটা ভাবলেই বিষয়টা আবার অন্যদিকে চলে যায়। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে মেহমান হিসেবে আরো দুজন আপনাকে পেয়েছি। তো আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি যে আমরা দেখেছি যে গত জুলাই 24-এ আন্দোলনের সময় নারীরা কি ভূমিকা রেখেছে শাহবাগে, তাদের বাচ্চাদের নিয়ে এসে, এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলের যেসব ছাত্রীরা তাদের জীবন কে হাতে রেখে এইভাবে জীবনে মায়া ত্যাগ করে ফ্যাসিস্টের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছে। তারপরও আজকে আবার নির্বাচনের আগে সেই নারী প্রসঙ্গ আসলো। কেন আসলো বা কেন এটা নিয়ে কথা হচ্ছে? কই পুরুষ ভোট নিয়ে তো কোনো কথা হয় না, তাহলে নারী ভোট নিয়ে কেন এত কথা? কথা বলার মতো তো আরো অনেক ইস্যু আছে। যাই হোক, তারপর প্রসঙ্গটা আসছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের আহ, ওনার বক্তব্য বা ওনার এক্স মানে আইডি হ্যাক্টের এই ইস্যু থেকে শুরু হলো। বেসিক্যালি আমি তো ফলো করি কোন দলের নেতা নেত্রীরা কোথায় কি বলে। তো তার 2 দিন আগের 2 দিন ডক্টর শফিকুর রহমান কুমিল্লা এবং নোয়াখালী এই দুই অঞ্চল উনি সফর করতেছিলেন, সেখানে অনেকগুলো জনসভায় তিনি ভাষণ দিয়েছেন। এবং আমার যতদূর মনে পড়ে নোয়াখালী লক্ষ্মীপুরের জনসভায় উনি স্পষ্ট করে উনি বললেন যে নারীদের আমরা যদি ক্ষমতা আসতে পারি তাহলে নারীদের দুটো বিষয় আমরা আহ, এটা সবার আগেই আমরা এই দুটো জিনিস নিশ্চিত করবো এবং বাস্তবায়ন করবো। একটা হলো নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, আরেকটা হলো যে মানে পথে ঘাটে নারীদের নিরাপত্তা। এই দুটো ব্যাপারে আমরা আগে এরকম খুব ব্যক্তিগত ভাবে উনি বলতেছিলেন। ঠিক তার 2 দিন পরে দেখলাম যে ওনার একটা আইডি থেকে উনি এমন একটা আপত্তিকর ওনার কমেন্টস স্ক্রিনশট আমরা দেখতে পেলাম যে সকালে ঘুম থেকে উঠেই দেখি পরশুদিন যে শুধু যে আমি জামাতের আমিরকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রোল। প্রথমে আমরা বুঝতে পারিনি, পরবর্তীতে যেটা আমরা জানলাম যে এটা ভোর রাতে এই ঘটনা ঘটেছে। এবং সকালে ওনার যে টিম, আসলে আমরা জানি এই বড় বড় দলের প্রধানদের যে আইডি গুলো আছে ফেসবুক বা এক্স টুইটার সবগুলোই আসলে একটা টিম আছে, তাদের দলে একটা আইটি টিম আছে, এক্সপার্ট, তারাই মূলত এগুলো দেখভাল করেন এবং বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকেন। তারা ব্যক্তি কেউই এটা দেন না, তারেক জিয়াও এটা করেন না, তাকে শফিকও করেন না। তো ওনাদের কেউ এটা তখন যখন জানতে পেরেছেন ওনার সাথে সাথে প্রেস ব্রিফ করে এটা জানিয়েছেন যে এটা আমাদের আইডিটা হ্যাক হয়েছে। এবং এটা আমরা এবং সাথে সাথে জামাতার আমির উনি আবার এরপরও দুঃখ প্রকাশ করছেন এবং ক্ষমা চেয়েছেন যে এই যে হ্যাক হইলো এটা আমি তো করিনি, তারপরও আমি দুঃখিত যে এই ধরনের একটি আপত্তিকর এবং অবমাননাকর বক্তব্য আমার আইডি থেকে হয়েছে। তারপরে দেখলাম সেই বিষয়টা নিয়ে একেবারে সারা দেশে তোলপাড় ভাইরাল। এবং প্রথমে দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা বললো, পরে দেখলাম দুঃখজনক ভাবে দুই দলের শীর্ষ পর্যায়ে নেতারা এটা নিয়ে বক্তব্য দেওয়া শুরু করলেন বিভিন্ন জনসভায়। আসলে নির্বাচন আসলে বিভিন্ন ধরনের বক্তব্য, নির্বাচন আসলে একজন একজন আরেকটা প্রতিপক্ষকে নিয়ে কথা বলবে, বিভিন্ন রকমের আক্রমণমূলক কথাও বলবে। এটাই স্বাভাবিক, এটা নির্বাচনের একটা বৈশিষ্ট্য, ট্রেডিশন। কিন্তু সেই আক্রমণের তো একটা লেভেল থাকবে, এবং সেই আক্রমণটা যেন এমন পর্যায়ে না যায়, সেটা যেন আবার ফৌজদারি অপরাধ পর্যায়ে না যায়, সেটা তো মাথায় রাখতে হবে। কিন্তু আমি দেখলাম যে আইডিতে হ্যাক হতেই পারে, সেটা নিয়েও এত দূর পর্যন্ত এটা নিয়ে ঘোষাঘুষি করাটা এটাও আমি মনে করি যুক্তিযুক্ত মনে করি না। আবার ডাক্তার শফিকুর সাহেবেরও আমি বলবো যে ওনার যে টিমে যারা আছে, যারা এই তার আইডি গুলো মেনটেন করে, তাদেরও এত উদাসীন হওয়া, বিশেষ করে নির্বাচনের আগ মুহূর্তে মানে 10 দিন আগে এরকম একটি ঘটনা ঘটবে, ঘটতেই পারে। নির্বাচন কমিশনের সিএসি উনি কিন্তু অনেক আগে একটা কথা বলেছিলেন, মাসখানেক আগে, যে আমি অত্যন্ত মানে আমরা একটা একটা বিষয় নিয়ে আমরা খুব টেনশনে আছি। সেটা হলো কি, যে এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ এআই, বিশেষ করে এআই, তারপরে হ্যাক হওয়া, এই বিষয়গুলো নিয়ে জানি না নির্বাচনের মানে বিভিন্ন প্রতিযোগীর ভিতরে বড় ধরনের কোন এই ধরনের মানে বিতর্ক তৈরি হতে পারে, এই সংখ্যা কিন্তু উনি আগেই প্রকাশ করেছিলেন। যদিও নির্বাচন কমিশন সেটা সমাধানের জন্য আদৌ কি বড় ধরনের বা কি পদক্ষেপ নিয়েছেন তা আমরা আসলে সাধারণ মানুষ হিসেবে খুব একটা দেখতে পাইনি। এবং এই ঘটনা ঘটার পরে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট করে এর কোনো তদন্ত, আমি জানি এটা ডিবির কাছে এটা তদন্ত দেওয়া হয়েছে, ডিবিও এখন স্পষ্ট করে এটার কোনো রিপোর্ট প্রকাশ করে নেই। ভালো না কেন 2 দিন পর্যন্ত? আপনার তো এটা এখন আর এতদিন মানে 2 দিন সময় লাগে না, একটা আইডি হ্যাক হয়েছে, হ্যাক হয়নি। আর যতটুকু জানি আমরা টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়, মানে ফেসবুক অ্যাকাউন্ট আমাদেরও হ্যাক হয়, আমার নিজে তো প্রতিনিয়তই হ্যাক হয় বা মানে সেখানে দেখেন আপা, কয়েক বছর আগেই প্রায় একটা রিপোর্টে আসছিল প্রায় জানা, কিন্তু সেখানে দায়িত্ব দেওয়া হলো, কিন্তু সেখানে কেন এখন পর্যন্ত জানা গেল না 2 দিনে? এখন আমরা কিন্তু কোনো ব্যাখ্যা আসলে জামাতের পক্ষ থেকে যেটা সুন্দর ব্যাখ্যা কখনো শুনি যে না হ্যাক হয়নি, এটা অন্য অ্যাডমিন, আপনার নিজের বক্তব্যে আমরা শুনেছি যে আপনি নিজেই বলছেন যে অন্য কেউ হ্যান্ডেল করতে গিয়ে এটাই হয়েছে, এরকমও শোনা যাচ্ছে। তো এখানে নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে কোনো অ্যাডমিন এই কাজটা করেছে নাকি হ্যাক হয়েছে, দুইটা আলাদা জিনিস কিন্তু।
দেখেন, ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ফেসবুক বলেন, টুইটার বলেন, আপনার ইউটিউব বলেন, সব তো মানুষের তৈরি করা জিনিস। এবং যে আপনি বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক হয়ে $8 বিলিয়ন আপনার বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে শুধু হ্যাক করে। একটা দেশের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ কি মানে সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে সেখানে রাখা হয় না? তারপরে তো সেটা হ্যাক হয়েছে, সিন্ধুক ভাঙতে হয় নাই, হ্যাক করেই টাকা নিয়ে গেছে, ডলার নিয়ে গেছে, তাও বিলিয়ন বিলিয়ন ডলার। আসলে হ্যাকটা একটা চিরাচরিত। এটা আমি একটু ছোট একটা ঘটনা বলি। আমার এক বন্ধু কিছুদিন বছরই আগে, ওনার একটা বাংলাদেশে আমার কলিগ ছিল, কলিগ, তার আমেরিকা একটা চাকরি হলো একটা বড়সড় একটা কোম্পানিতে, আইটি ফার্মে, অনেক হাই স্যালারি, বাংলাদেশি টাকা প্রায় $2 মিলিয়ন। তো কেন ওনার এই চাকরি হলো, কি বলেছে, এখানে বাংলাদেশে মাত্র $3 লাখ বেতন পেত। এই ঘটনা যেটা করছে যে উনি হ্যাক বিষয়ে খুব এক্সপার্ট ছিল, মানে হ্যাকটা সে খুব পারদর্শী, এটাই একটা যোগ্যতা। আসলে পৃথিবীতে হ্যাক হয়ে গেলে সেটা রিকভার করার যেমন এক্সপার্টের যেমন ডিমান্ড আছে, আবার হ্যাক যারা করতে পারে তাদেরও ডিমান্ড আছে। তো এই জন্য এটা হতেই পারে, এটাকে প্রথম কথা সেটা অস্বীকার করা যাবে না। 2 নম্বর কথা হচ্ছে যে এটা তদন্তের বিষয়। এখন পুলিশের কাছে কিন্তু যথেষ্ট আইটি এক্সপার্ট আছে। আমি বলবো সরকার একটু এটা দিয়ে মানে সময় ক্ষেপণ করে মানুষের ভিতরে বিতর্ক করার মানে আরো সুযোগ করে দিচ্ছে। দুই দলের ভিতরে যত এটা না হয় হ্যাকের বিষয় বা হ্যাকের বিষয়ে আমরা একটা সিদ্ধান্তে এখনো আসতে পারলাম না, যেহেতু তদন্ত হচ্ছে। কিন্তু গতকালকে উনি যে বক্তব্যটা রেখেছেন, সেই বক্তব্যের ব্যাপারে আপনি কি বলবেন? যে আমরা কি স্বাধীনতার মানে এখানে উনি স্বাধীনতার ইতিহাসের পরিবর্তন, এখানে ওনার টেকনিক্যালি কথা বলার এটা ভুল হয়েছে, সেটাকে আপনি কিভাবে দেখবেন? সরি, এই এই বিষয় নিয়ে আবার একটু বলেন, কোনটা বলতেছেন? গত কথা দুইটা বলছেন। হ্যাঁ, কর্নেল অলির কথা যেটা বলেছেন, কর্নেল অলি। কর্নেল অলি, হ্যাঁ, হ্যাঁ, এটা জানতে চাচ্ছেন? হুম হুম। আচ্ছা, আমি কর্নেল অলির বিষয় নিয়ে ওনার বক্তব্যটা আজকেই শুনলাম, মানে ভিডিওটা আমি ওই ফেসবুকে অফিসে গাড়ির পথে বসে বসে ওনাকে দেখলাম, যে বক্তব্যটা না হলে আমি আসলে ভালো বলতে পারতাম না। প্রথম কথা হচ্ছে যেখানে উনি প্রথমেই স্পষ্ট করে একটা জিনিস কিন্তু উনি বলেছেন যে আহ স্বাধীনতা যুদ্ধের পূর্ব মুহূর্তে 25শে মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। এই কথা কিন্তু প্রথমে উনি স্বীকার করে নিয়েছেন, যেটা স্বীকার উনি ঘোষণা করেন। কিন্তু যখনই 25শে মার্চ রাতে পিলখানায় পাকিস্তান বাহিনী হামলা করলো, এটা যখন চট্টগ্রাম থেকে জানতে পারে, তখন সর্বপ্রথম ক্যান্টনমেন্টের ভিতরে তৎকালীন রানিং ক্যাপ্টেন, এখন যে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বিক্রম, উনি হলো তখন রিভল্ট। উনি উনি কিন্তু বলে নাই যে এটার ঘোষক আপনার কর্নেল অলি। উনি বলছে যে রিভল্ট, অর্থাৎ উনি প্রথম বিদ্রোহ করেন। কিন্তু ওনাকে উনি ঘোষণার পরে উনিও বলছে যে হ্যাঁ, স্বীকারও করছেন যে হ্যাঁ, আমাকেই বলা হয়েছিল ঘোষণা করতে, যেহেতু আমি চিটগাঙ্গের মানুষ, আন্দোলনটা ওখান থেকে শুরু হবে। কিন্তু ঘোষণাটা এজ এ সিনিয়র হিসেবে মেজর র্যাঙ্কধারী তৎকালীন, তখন মেজর জিয়াউর রহমান, উনি এই ঘোষণাটা ওনাকে দিয়েই করালেন। এবং সেটা ডাক্তার শফিকুর রহমানও স্বীকার করছেন যে ঘোষণা, ওনার বক্তব্যের শুরুতেই বলছেন ঘোষণা করছেন জিয়াউর রহমান। কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে, অর্থাৎ ইন্টারনাল, যেটা মিডিয়া আসে না বা বাহিরে আসে নাই, তো রিভল্ট শুরু করেছেন হলো এই যে তৎকালীন ক্যাপ্টেন কর্নেল এখন কর্নেল অলি আহমেদ, এই কথা বলেছেন। তো উনি কিন্তু জিয়াউর রহমানকে ছোট করেন। উনি বলছে ওই রিভল্ট বলে ঘোষণা করেছেন কর্নেল অলি। এটা কিন্তু আমি গতকাল আজকে হয়তো অনেক জায়গা থেকে মুছে ফেলা হয়েছে, আমি দেখতে পাচ্ছি। রিভল্ট ঘোষণা করছে ক্যান্টনমেন্ট, নট মিডিয়ায়। মিডিয়ায় কিন্তু রেডি বাংলাদেশ রেডিওতে কিন্তু বেতারে কিন্তু কথা ঘোষণা করছেন জিয়াউর রহমান, এবং উনি এটা স্বীকার করেছেন। এবং আই ফিল যে উনি জিয়াউর রহমানকে কোনোভাবেই ছোট করেন নাই, কিংবা ঘোষক হিসাবে বরং উনি স্বীকৃতি দিয়েছেন। ইতিপূর্বেও এর আগেও আমরা অনেক বক্তব্য রেখেছি, জামাত ইসলাম তথা ডাক্তার শফিকুর রহমান, উনি জিয়াউর রহমানের ব্যাপারে কিন্তু স্বাধীনতার ঘোষক এই বলে আগেও স্বীকৃতি দিয়েছেন। এবং কালকে বক্তব্যও কিন্তু উনি জিয়াউর রহমানকে ঘোষক হিসেবে কথা বলে উনি বক্তব্য শুরু করেছেন। অসংখ্য ধন্যবাদ নাসিরউদ্দিন জাহাঙ্গীর। আমি ব্যারিস্টার ফারাহ খান আপনার কাছে শুনতে চাইবো যে 3জন আমাদের নারী উপদেষ্টা আছে, কিন্তু তারপরেও নারীদের অধিকার সেভাবে এই সরকার সময় আমরা আশা করেছিলাম যে অনেক কিছু হবে, কিন্তু সেটা আশানুরূপ ভাবে কোনো সংস্কারই হয়নি। এবং যে নারী সংস্কার করা হয়েছিল, সংস্কার কমিটি করা হয়েছিল, সেই সংস্কার কমিটিকে কিভাবে মানে একেবারে প্রকাশ্যে কি ভাষায় ব্যবহার করা হয়েছে সেটাও আমরা দেখেছি। কিন্তু এখন ভোটের মাঠে আমরা দেখি যে নারীর গুরুত্ব এবং নারীকে এক ধরনের গিনিপিগ বানানো হয়েছে, যে যেখানে দুই দলই কিন্তু নারীকে ইস্যু করে একদল আরেক দলকে আক্রমণ করার চেষ্টা করছে। যেমন গতকালকে তারেক রহমানই বলছে যে নিজ দলের মানে জামাতের উদ্দেশ্যে বলছে যে নিজ দলের নারীদেরকে পতিতা বলছে। আবার জামাত ইসলাম যেটা বলার চেষ্টা করছে যে মা বোনের ইজ্জত দিতে পারে না বা সম্মান দিতে পারে না, তাদের শাড়ি খুলে ফেলতে চায়, তাদের পেটে লাথি মারে, এরকম করে বলছে। তা আপনার কাছে শুনতে চাই যে একজন নারী হিসেবে আপনি কি মনে করেন, এই রাজনীতিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, আমাকে আপনার এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। এবং সাথে আমাদের সহযোগী আলোচক আছে, ওনাদের প্রতিও অনেক শুভেচ্ছা, শুভকামনা। ওনাদের বক্তব্যগুলো শুনলাম। আমার কথা শোনা যাচ্ছে? ক্লিয়ার বোঝা যাচ্ছে কথা? জি, থ্যাংক ইউ। তো আপনি যেটি বলেছেন সেটি মানে খুব খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, যে নারীকে কিভাবে করে মূল্যায়ন করা হচ্ছে, বা এখানে আপনি অনেকগুলো কোয়েশ্চেন করেছেন। তো আমি একটা একটা করে যদি যাই, আমরা যদি 5ই আগস্টের দিকে তাকাই, 5ই আগস্ট বা আমরা যদি জুলাইয়ের মানে সময়টা যদি দেখি, তখন কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা মিছিলে বলেন, প্রত্যেকটা মিটিং এ বলেন, বা যে কোনো আন্দোলনের সময় কিন্তু আমরা সবসময় দেখে থাকি নারীদেরকে, মেয়েদেরকে সামনে রাখা হয়, এবং মেয়েরা কিন্তু সামনে থাকেও। আমরা দেখেছি, আমরা কিন্তু জুলাইয়ের সময়, আপনার হয়তো মনে আছে, আপনি তখন কিন্তু বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনি
আপনি ইউকেতে, তখন আমিও ইউকেতে ছিলাম, আমরা কিন্তু আমিও অনেক টকশো করেছি, তখন অনেক বাইরের থেকে অনেক ইনফরমেশন গুলো আমরা দেখেছি। এই যে আমরা দেখেছি যে মেয়েরা এমনও হয়েছে, আপনার একটা ছবি কথা আমার মনে আছে যে দুটো মেয়ে, মেয়েটির হাতে সে খুব সম্ভবত লাল মরিচের গুঁড়ো নিয়ে সে ঘুরতো, যে যদি কিনা তাকে ছাত্রলীগ বা পুলিশ যদি তাকে আক্রমণ করতে আসতো সে যেন এরকম করে দিয়ে দিতে পারে। তো এই ছবিগুলো কিন্তু আমরা মনে আছে, এই ছবিগুলো কিন্তু আমরা দেখেছি। আর নিশ্চয়ই সাধনা মহল আপাও এখানে আছে, আপারও মনে আছে, ওনারাও তখন তো এখানে ছিলেন, এই আন্দোলনের সাথে ছিলেন, আমরাও পরে এসে যুক্ত হয়েছি। তো এবং শুধু তাই না, আমরা আরেকটি মেয়ের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, মেয়ের ছবিটা, এই সেই মেয়ের অনেক ছবি বা গ্রাফিটি কিন্তু এখনো আমাদের অনেক দেয়ালে আছে, যে মেয়েটিকে ছাত্রলীগের ছেলেগুলো মারছে, মেয়েটির ব্লিডিং হচ্ছে, ছোটখাটো একটি মেয়ে, এটি লাঠি ধরে এরকম করে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই আমি মেয়েটির নাম ভুলে গেছি সেই ছবিটি। তো আমি যেটি বলতে চাচ্ছি যে এই যে আমাদের মেয়েগুলো, এই যে আমাদের এই এরা সবসময় ফ্রন্ট লাইনে ছিল, এবং যে কোনো আন্দোলনের সময় আমরা দেখেছি, যে কোনো মিছিলেও কিন্তু আমরা কি দেখি, মেয়েগুলো কিন্তু সামনে দাঁড়ায়। সামনে দাঁড়ালে এটি একটি বেনিফিট আছে। বেনিফিটটা কি জানেন? সেটি বিশেষ করে গত 17 বছর আমরা জানি যে আমরা যদি কিনা হেলমেট বাহিনী বলে থাকি, ছাত্রলীগের আক্রমণটা ছেলেদের প্রতি যেরকম হয়, মেয়েরা সামনে থাকলে কিন্তু ছেলেরা কিছুটা হলেও সেফ হতো, বা পুলিশ কিন্তু ছেলেদেরকে ধরতে গেলে মেয়েরা যদি সামনে থাকে তখন কিন্তু তারা সচরাচর মেয়েদেরকে টপকে ছেলেদেরকে ধরাটা কিছুটা টাফ, যদি তারা করেছে এই কাজগুলো। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি, মেয়েরা যে এই কাজগুলো করেছে, জুলাই আন্দোলনে ফ্রন্ট লাইনে ছিল মেয়েগুলো অনেক কষ্ট করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। এবং আমরা তো দেখেছি ডিবি অফিসে যখন কিনা এই আপনার সমন্বয়কদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, 7 জনের মধ্যে কিন্তু একজন একটি মেয়েও ছিল, একটি নারীও কিন্তু সেখানে ছিল। তো তারপরে আমরা কি দেখেছি, আন্দোলনের পরে কি হয়েছে, যখন কিনা মানে প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে, তখন আমরা দেখেছি তাদেরকেও সাইডলাইন করে দেওয়া হয়েছে। আমরা এনসিপিতে দেখেছি, এনসিপিতে খুব ব্রাইট কিছু নারী নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছিলাম, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, বা কেউ খুব ভালো, তারা আউটস্পোকেন কিছু মেয়ে। আমরা মনেও ছিল যে আমাদের একটি নতুন আমরা সামনে রাখতে দেখতাম যে কোনো টক শোতে, এবং আমরা কিন্তু সবসময় দেখেছি যে তাদেরকে সবসময় সামনে রাখা হতো, মিছিলে বলেন বা টক শোতে বলেন, বা যে কোনো প্রোগ্রামের দাওয়াতে কিন্তু ওরা 3 জন গেলে একটি মেয়েকে নিয়ে যেত। কিন্তু আপনি ভোটের রাজনীতিটা এসে দেখেন কি হলো, যখনই কিনা ভোট কথাও বলেন, বিএনপির কথাও বলেন, বিএনপিতে আমরা যে কোনো মিছিলের সামনে কিন্তু আমরা নারীদেরকে অনেকে দেখি, ওদের অনেক ত্যাগ স্বীকার আছে, কিন্তু আপনি দেখেন মনোনয়নের ক্ষেত্রে তাদের কতজন আছে। আমি আসছিলাম, আমি সেই কথাটিতে আমি আসলে আসছি। তো আমি এনসিপির কথা বলে শুরু করেছি এই কারণে, কারণ আমরা বিএনপি তো একটা পুরনো দল, আমরা ধরেই নিচ্ছি যে তারা নতুন বন্দোবস্তের সাথে নেই, আমি সেভাবে করে নিচ্ছি। তো আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বা অন্যান্য দলগুলো বলেন, তারা একটি সেটেলড আইডিওলজিতে বিশ্বাসী। কিন্তু আমরা কি মনে করেছিলাম, ধরেন আমার তো দুটো ছোট ছোট বাচ্চা আছে, তারপর আমি 5ই আগস্টের আগে, জুলাইতে 5ই আগস্টের আগে কেন আমি রাস্তায় নেমেছিলাম, কেন এনসিপির ডাকে, তখন তো এনসিপি ছিল না, এই সমন্বয় এই ছেলেগুলো ডাকে কেন রাস্তায় গিয়েছিলাম, কারণ আমরা চেয়েছি স্বাধীন বাংলাদেশে 54 বছরে আমরা যে প্রকৃত স্বাধীনতা যে পাইনি, সেটি যেন কিছুটা যেন এবার হলেও যেন আমরা পাই। নতুন যে বন্দোবস্তের কথা তারা যেটা বলেছে, সেই বন্দোবস্ত গুলো যেন তারা করতে পারে, সেই কারণে আমাদের সহযোগিতা দরকার, সহযোগিতা করতে আমরা গিয়েছিলাম। কিন্তু আমরা কি দেখেছি, যখন কিনা তারা ক্ষমতার লোভ বুঝতে পেরেছে, এটা সব দলের জন্য প্রযোজ্য, তখন তারা আস্তে আস্তে নারীদেরকে সাইডলাইন করে দিয়েছে। আমি একটু একটু করে আসছি। আপনি প্রথমে বলেছেন যে ক্যান্ডিডেটের কথা, আমরা জানি যে আমাদের যে সংস্কার মানে যে এখানে যারা এই যে সাধারণ মহল আপাই বলছিলেন যে উনি এখানে ছিলেন, উনি সংস্কার কমিশনে উনি ছিলেন, সবসময় গিয়েছেন, ওখানে কিন্তু যেটি কথা ছিল যে 50 থেকে 100 জন ক্যান্ডিডেট হয় নারীদের। তারপর আরেকটি কথা ছিল যে 5% নারীকে এখানে ক্যান্ডিডেট করতে হবে। কিন্তু আমরা অন্য ছোট দলগুলোর কথা বাদ দেন, আমরা কি বড় দলে সেটা দেখেছি? আমরা কি বিএনপিতে সেটা দেখেছি? বিএনপি আমার যদি ভুল না হয়ে থাকে, বিএনপি মাত্র 65 জন নারী ক্যান্ডিডেট দিয়েছে, বা না সরি, বিএনপি না, টোটাল নারী ক্যান্ডিডেট হয়েছে কি আমাদের 65 জন। এবং বিএনপি যত নারী ক্যান্ডিডেট দিয়েছে, বিএনপি দিয়েছে 3 খুব সম্ভবত 64%। বিএনপিও কিন্তু 5% কোটা পূরণ করেনি। আর সেখানে বিএনপির পরে আমরা চাই কি না চাই, এই মুহূর্তে এই মুহূর্তে জামাত হচ্ছে সবচেয়ে বড় শক্তি, আমরা দেখতে পাচ্ছি মাঠে বিএনপির পরে। তো তাই যদি হয়ে থাকে, জামাত কি করেছে, একজন ওনারা নারী ক্যান্ডিডেট দেয়নি, নট ইভেন আ সিঙ্গেল ওয়ান। কিন্তু আপনি যদি দেখেন যে ওনারা কিন্তু ওনাদের পুরুষ ভাইদের জন্য ভোট চাওয়ার জন্য ওনাদের নারী বোনদেরকে কিন্তু ওনারা বাসায় বাসায় পাঠাচ্ছেন, ওনারা কিন্তু ভোটের মাঠে কিন্তু ওনাদের নারীরা কিন্তু ভোট চাইছেন। শুধু নারীরা না, আপনি যদি খেয়াল করে থাকেন, ওনাদের যে আমির আছেন, জামায়াতে ইসলামের আমির, ওনার ওয়াইফ পর্যন্ত ওনার হাজবেন্ডের জন্য কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কিন্তু উনি ভোট চেয়েছেন। আমরা কিন্তু সেই ভিডিও, এটা আমার কথা না, এই ভিডিও ফেসবুকে আছে, এই ভিডিও আমরা দেখেছি। তো আপনি নারীদেরকে দিয়ে আপনার জন্য ভোট চাওয়াতে পারবেন, আপনি আপনার সকল কাজগুলো করাতে পারবেন, আপনি ডাকসু নির্বাচন করাতে পারবেন, রাকসু নির্বাচন করাতে পারবেন, আপনি মানুষকে কনভিন্স করাতে পারবেন, বাসায় বাসায় পাঠিয়ে আপনি ওই ভোটার আইডি কার্ডের নাম চাওয়াতে পারবেন। অথচ আপনার এই পুরো দলে একজন মাত্র যোগ্য নারী ক্যান্ডিডেট নেই। একজন হতে পারলো না, 10 জনের কথা বাদ দেন, 20 জনের কথা বাদ দেন, আপনি একজন 300 ক্যান্ডিডেটের মধ্যে আপনি একজনকে পেলেন না যার কিনা যোগ্যতা আছে।
তো এই জিনিসগুলো ওনারা, এবং আমরা এখানে যদি কিনা আমরা জামাতে আমিরের যে কথাটি আমরা বলছি যে ওনার টুইটারের একটি পোস্ট হ্যাক, সরি টুইটারের যে পোস্টটি হ্যাক হয়েছে ওনারা বলছেন, তো আমরা কিন্তু, আপনি নিজেও এটাকে বলেছেন আপনার কথায় যে টুইটার হ্যাক হয়, এটা আপনি কখনো শোনেননি। সত্যি কথা, আমিও কখনো শুনিনি টুইটার হ্যাক হয়। এবং আমরা আমাদের মধ্যে মারাত্মক রকমের কনফিউশন দেখছি। ওনারা কোনো সময় বলছে হ্যাক হয়েছে, কোনো সময় বলছে যে ওনাদের কোনো অ্যাডমিন এই কাজটি দুষ্ট কোনো চিন্তার থেকে কাজগুলো করা হয়েছে। সো দে দেমসেলফ দে আর কনফিউজ। ওনারা আসলে জানেন না ওনারা কি বলছেন, ওনারা বুঝতে পারছেন না ওনারা কি বলতে চাচ্ছেন ওনারা। এবং আপনি যদি একটা জিনিস খেয়াল করে থাকেন, আমির সাহেবের পোস্ট থেকে এই পোস্টটি ওনার টুইটার অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি যাওয়ার পরে প্রায় কিন্তু আপনার 9 ঘন্টা পরে এটি কিন্তু উইথড্র করা হয়েছে। তো এতক্ষণ কেন সময় লেগেছে? আমরা তো সবাই তো জানি, ধরেন আমার ফেসবুকে কিন্তু প্রায়ই হ্যাক করার জন্য চেষ্টা করা হয়, কারণ আমার কাছে টিউবে নোটিফিকেশন দেওয়া আছে, আমার কাছে টিউবে নোটিফিকেশন আছে। তখনই আমি বুঝি এক একটা জায়গা কোথা থেকে নাইজেরিয়া, বুলগেরিয়া, কোন কোন দেশ থেকে হ্যাক করার চেষ্টা করে। কিন্তু তখনই কিন্তু আমার কাছে নোটিফিকেশন আসে যে আপনার এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য একটি ফিশিং ইমেল আসছে, আপনার পাসওয়ার্ড আমরা অ্যাকাউন্টে পাঠিয়েছি। সো আর সেখানে আমরা তো খুবই নগণ্য, খুবই সাধারণ মানুষজন, আর সেখানে জামাতে ইসলামের আমির ওনার অ্যাকাউন্টটা ওনারা এত ইজিলি কোনো সেফগার্ড ছাড়া রেখে দিয়েছেন, এটা ওনারা বললেই আমরা বিশ্বাস করব প্রথমত। দ্বিতীয়ত, ওনার পোস্টে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যে কথাগুলো বলা হয়েছে, সেই কথাগুলো কিন্তু নতুন কোনো কথা নয়। আপনি যদি আল জাজিরার সাথে ওনার ইন্টারভিউটা দেখেন, যেই শব্দটি, যে গালিটি ব্যবহার করা হচ্ছে, আমি এই মাধ্যমে সেই গালিটির কথা বলতে চাচ্ছি না, কিন্তু আমরা সবাই দেখেছি, সেই গালিটি বাদ দিয়ে বাকি যা কথা আছে সম্পূর্ণ জিনিস কিন্তু আল জাজিরার ইন্টারভিউতেও আছে। উনি কিন্তু বলেছে নারী নেতৃত্ব আসতে পারবেন না। উনি কিন্তু বলেছে যে we are preparing our female leaders, our ladies, we are preparing them. My question is, how long do you need to prepare them? How long? আপনি আপনার পুরুষদেরকে সবাইকে প্রিপেয়ার করতে পেরেছেন, আপনি নারীদেরকে প্রিপেয়ার করতে পারেননি। এখানে একটি কথা না বললেই না, সেটি হচ্ছে গিয়ে আমাদের আমির সাহেব উনি যেই শব্দটি ব্যবহার করেছেন ওনার অ্যাকাউন্টে, ওনার টুইটার পোস্টে, উনার ওয়াইফ সম্পর্কে নিশ্চয়ই আমাদের সবার ধারণা আছে। এখন আপনি কিভাবে ধরেই নিচ্ছেন যে উনি এটা করেছে? মানে ওনার, ওই যে বললাম, আমি ধরে নিচ্ছি না, জামাতের বক্তব্য থেকে আমরা যেটা পাচ্ছি, জামাতের বক্তব্য একবার বলছে যে ওনার এটা অ্যাডমিন থেকে করেছে। এখন ধরেন আপনি একটা চ্যানেল রান করেন, আপনার চ্যানেলে হয়তো আপনার 5 জন অ্যাডমিন আছে, আপনি আজকে খুব বাজে আপনি একটা ওপেন একটা ছবি দিলেন বা বাজে একটা পোস্ট দিলেন, কিছু একটা আপনি করলেন, আপনি যদি বলেন মাই হ্যান্ডস আর আপ, আই এম সরি, আমার অ্যাডমিন করেছে, আপনি কি আপনার লাইব্রেরিটি এড়াতে পারেন? আপনি পারেন না, বিকজ আলটিমেটলি আপনি এটার জন্য রেসপন্সিবল। আপনাকে সেই রেসপন্সিবিলিটিটা আপনাকে নিতে হবে। এবং এই যে ক্ষমা চাওয়ার কথা যে আমরা বলছি, আমরা কিন্তু অনেকে বলছি যে উনি বলেছেন যে ক্ষমা চেয়েছেন, উনি কিন্তু ক্ষমা চাননি। আপনি যদি ওনার ভিডিওটা আরেকবার শুনে থাকেন, উনি বলেছেন যদি, উনি ওয়ার্ডটা ব্যবহার করেছেন যদি, আমার এই পোস্টের মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকে কোনো নারী, তাহলে আমি দুঃখ প্রকাশ করছি। আপনার কি মনে হয় আপনি একটি নারীকে এই লেভেলের একটি কথা বলবেন, যেভাবেই হোক, ভুলবশত হোক বা যেভাবেই হোক, সে নারী কষ্ট পাবে না? আপনার তো অ্যাপোলজিটাও ঠিক নেই, ইউ আর নট ডুইং দ্য রাইট অ্যাপোলজি। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমি না বিশেষ করে এটা কি আপনার মনে হয় মানে পুরুষতান্ত্রিক সমাজে নারীদের কাছে ক্ষমা চাওয়াটাকেও একটা ছোট করা, মানে ছোট মনে করা হয় আর কি? আপনি, আর তা তো অবশ্যই, আপনি যদি দেখেন পুরুষ দ্বারা পরিচালিত হবে এটা মেনেই ওনারা রাজনীতি করছেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি আরেকটি জিনিস খেয়াল করেন, ওনাদের কিন্তু এটা কিন্তু খালি জামাতে ইসলামের যে আমিরের, এটা আমি ধরলাম ফর দি সেক অফ আর্গুমেন্ট, ওনার এটা হ্যাক হয়েছে, আমি তাই ধরলাম। আমি ওনার আরো দু একটা কথা বলি। ওনার একটি স্পিচ আছে, ওনার একটি বক্তব্য আছে, আমার ভুল না হয়ে থাকলে উনি গত বছর দিয়েছিল। আপনারা যদি, আপনি সাধনা আপা আপনারা জেনে থাকলে আমাকে বলেন, গত বছর উনি বলেছিল যে আমি আমার ভাইদেরকে বলছি যে তোমরা যদি বিয়ে করো, বিয়ে করে তোমরা কোনো বান্দিকে ঘরে নিয়ে এসো না, তোমরা রাজরানীকে ঘরে নিয়ে এসো। তার মানে উনি বুঝাতে চাচ্ছেন বান্দিকে, যে কাজ করে, দোজ হু ওয়ার্ক। তো তার মানে এখানে সাধনা আপা কাজ করে, আপনি কাজ করেন, আমি কাজ করি, আমরা তিনজনই বান্দি। এটা হয়? এটা বলা যায়? উনি বলতে চাচ্ছেন তুমি রাজরানীকে ঘরে নিয়ে আসবা, যে রাজরানী ও কোনো কাজ করবে না, ওকে তুমি রাজরানীর মতন করে রাখবে। তো উনি ওনার নিজের ওয়াইফকে দিয়ে কি করিয়েছেন? ওনার ওয়াইফ তো 2001 সালে বিএনপির আমলে সংরক্ষিত আসনের এমপি ছিলেন। ওনার ওয়াইফ কিভাবে করে সংরক্ষিত আসনের এমপি থাকলেন? ডক্টর আমিনা শরীফ 2001 সালে এমপি ছিলেন না? আমার ভুল হলে প্লিজ কারেক্ট মি। আমি যদি ভুল বলে থাকি, আমি আপনার মাধ্যমে, আপনার দর্শকদের মাধ্যমে সারা বাংলাদেশের কাছে ক্ষমা চেয়ে নিব। আর আমি যদি কারেক্ট বলে থাকি, তাহলে আমি এটার উত্তর চাই। উনি ওনার নিজের স্ত্রী 2001 থেকে ওনারা, এবং শুধু উনি না, ওই বাংলাদেশ জামায়াতে ইসলামে 4 জন মহিলা এমপি ছিল 2001 সালে। তখন মানে 4 জন মহিলা সংরক্ষিত আসনে কিন্তু এমপি ছিলেন ওনারা। অন্যদের কথা বাদ দিলাম, উনার ওয়াইফ আসলে এমপি ছিলেন সংরক্ষিত আসনে। তাহলে উনি কিভাবে, তাহলে উনার ওয়াইফ উনি কি রিলেট করছে? তাহলে উনি যে শব্দটা ব্যবহার করেছে, ঘরের বাইরে যে নারীরা যাবে তারা এই জিনিস, তাহলে কি উনার ওয়াইফ সেটা? অথবা ধরলাম এটাও যদি আমি ফর দি সেক অফ আর্গুমেন্ট ধরেন এটা হ্যাক হয়েছে, তাহলে উনি যে বলেছে তোমরা রাজরানী নিয়ে আসো, বান্দি নিয়ে এসো না, তাহলে কি 2001 সালে যখন উনার ওয়াইফ সংরক্ষিত আসনে এমপি হয়েছেন, তখন কি উনার ওয়াইফ বান্দি হয়ে গেছেন?
আমরা তো তা মনে করি না, আমি তো অন্তত তা মনে করি না। আমি মনে করি উনি ওনার ভয়েস রেজ করেছেন, ওনার যে ভয়েসটা, এই ভয়েসটা নারীদেরও ভয়েস, উনি ওনার অ্যাঙ্গেল থেকে রেজ করেছেন। আমরা শুনবো আপনাকে আবারও। ধন্যবাদ। ধন্যবাদ। আমি সাধনা মহল আপনার কাছে একটু ভিন্ন প্রশ্ন নিয়ে যেতে চাই। এই প্রসঙ্গে যদি আপনি এই যে নারীদেরকে কথা বলা এবং যে অভিযোগটা জামাতের পক্ষ থেকে তোলা হচ্ছে নারীদের নিয়ে, নারীদের তারা যে ভোট চাইতে যাচ্ছে জামাতের নারী কর্মীরা, তাদেরকে বিএনপি বিভিন্ন ভাবে হেনস্থা করছে, এরকম একটা অভিযোগ আমরা দেখেছি। আবার তারেক রহমান যেটা বলছেন যে তাদের নারীদেরকে, বিশেষ করে নারী কর্মীদেরকে বা নারী নেত্রীদেরকে এরকম একটা শব্দ ব্যবহার করেছে। তো সেই ক্ষেত্রে আমরা দুই দল থেকেই শুনতে পাচ্ছি যে এই ধরনের কথা। তো সেটা সেই নিয়ে আপনি অবশ্যই কথা বলবেন। এবং পাশাপাশি আমি যেটা কথা রাখতে চাই আপনার কাছে, যে প্রশ্নটা রাখতে চাই, আমরা আন্তর্জাতিক মহল থেকে দুই ধরনের তথ্য পাচ্ছি। যেমন কিছু কিছু মিডিয়া বলছে যে জামাত এগিয়ে আছে ভোটের মাঠে, আবার কেউ বলছে যে বিএনপি এগিয়ে আছে। তো আপনার কাছে আসলে আলটিমেটলি আপনি একজন নেত্রী এবং সক্রিয় নেত্রী, তো আপনার কাছে শুনতে চাই যে এই এগিয়ে থাকার বিষয়গুলো আপনারা কিভাবে মনে হচ্ছে, আপনারা মাঠ পর্যায়ে কি দেখতে পাচ্ছেন? জি ধন্যবাদ। প্রথমে নারী বিষয়টা আমি একটু কাটা করে বলি। ওনার কি বলে পোস্টটা হ্যাক হওয়া যদি হয়েও থাকে মানুষ আর বিশ্বাস করে না। যেটা বলেছেন সেটাই, কারণ ওনাদের অন্যান্য অনেক বক্তব্যের সঙ্গে এই মানসিক মানে মনস্তত্ত্বটা মিলে যায়। উনি না করলে ওনার যে প্যানেল আছে সেই প্যানেল এটা লিখবে, এটাই আমরা ধরে নিচ্ছি। তো মানে হ্যাকিং এর কোয়েশ্চেনটা এখানে অনেক মাইনর। আপনাদের মনে আছে কিনা 5ই অগস্টের পরে একটা বড় সম্মেলন হয়েছিল যেখানে আমাদের এনসিপির ভাইরাও ছিলেন, অল পুরুষ একটা সমাবেশ হয়েছিল, মানে অল পুরুষ সমাবেশ। সেখানে কিন্তু প্রতিটা ওই খারাপ ভাষায়, আমরা ভদ্রভাবে বলছি, ওটা কি আপনি নিয়ে কথা বলছেন, ওই যে মহিলা কমিশন নিয়ে যে ওপেন গালিগালাজ করেছে? হ্যাঁ, এবং এখন আমি কোন পয়েন্টটা বলতে চাই, এগুলো তো বাই প্রোডাক্ট। হ্যাঁ, যে আজকে এ বলবে, কালকে সে বলবে, পরশু এ লিখবে, তারপরে এ লিখবে, এগুলো হচ্ছে বাই প্রোডাক্ট। মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা হচ্ছে এই ইন্টারিম সরকার এই যে নারীকে বিবর্জিত করে, আগে তো ছিল পুরুষতন্ত্র, এখন হয়েছে পুরুষতন্ত্র প্লাস মোল্লাতন্ত্র। এখন দুটো বোঝা হয়েছে, ঠিক আছে? এখন এই যে সেকেন্ড বোঝা যে মোল্লাতন্ত্র, এটার জন্য আপনার যদি অবকাঠামোগত একটা অ্যাম্বিয়েন্স, একটা পরিবেশ আনুকূল্য না থাকে, তাহলে কিন্তু এগুলো বাড়তে পারে না। সেটা বাড়তে পারছে এখন, এটা পরিষ্কার, এটা কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের জায়গা নাই। কেন বাড়তে পারছে? কারণ আমাদের যে সরকার আছে, ইন্টারিম সরকার, একটা বোবাকালা সরকার, সেই সরকার এই জিনিসটাকে বাড়তে দিচ্ছে। কিভাবে? চুপ থেকে। ঠিক আছে? তো এখন আমরা কি করব? সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ এটাকে প্রতিহত করবে। প্রতিহত করতে গেলে কি হবে? কটু কথা হবে, সংঘাত হবে, হ্যাঁ, কখনো কখনো ফিজিক্যাল ভায়োলেন্স হতে পারে। তো যারা এটাকে, এই অ্যাম্বিয়েন্সের পরিবেশটাকে তৈরি করে, তারা তো আমার আপনার চাইতে অনেক বেশি বুদ্ধিমান, নাহলে ক্ষমতায় গেলেন কি করে? এতগুলো মানুষকে বোকা বানিয়ে, হ্যাঁ, এতগুলো মানুষকে প্রতারণা করে বোকা বানানো তো আপনার আমার কাজ না। তাদের মাথায় আমাদের চাইতে 3 তলা 4 তলা বেশি বুদ্ধি। তো ওনারাও এটা ম্যাটিকুলাসলি করছেন, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। পয়েন্ট হচ্ছে যে আমাদের কি করণীয়, আমরা এটাকে আটকাবো কি? আমাদের তো 4 তলা বুদ্ধি নাই, তাহলে কি করব? আমাদের হয়তো বলার সাহস আছে, আমরা বলতে পারি যে তোমরা যেটা করছো। এখন সেই ক্ষেত্রে একটা জোয়ার আসলে উঠবে, ঝাড়ু নিয়ে মেয়েরা বের হয়েছে, তো এটা বের হওয়ার কথা ছিল। আমি কালকে একজনকে বলেছি, দেখেন ভাই, তালিম করেন, যা করেন, এদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মভীরু না। ভয় দেখাতে আসলে কাজ হয় না ভাই এখানে। সেটা যেই ভয় দেখান, বন্দুকের ভয় দেখান আর ধর্মের ভয় দেখান, কাজ হবে না। আর এখন তো আরো হবে না। তো আমি বলছি, ভয় দেখিয়েন না, তালিম করেন, ফাইন, ওটা ওইখানেই রাখেন, কিন্তু আরোপ করতে এসেন না। মা বোন ডেকে মাথায় তোলার চেষ্টা করেন না। আমরা তো মাথায় উঠে বসে থাকতে চাই না, আমরা জাস্ট নর্মাল থাকতে চাই, মানুষ হিসেবে থাকতে চাই। এইটুকু আপনারা সহনশীলতার জায়গায় আসেন। আজকে ঝাড়ু নিয়ে বের হয়েছে, কালকে আপনি একজনকে গালি দিয়েই যাবেন, একটা না একটা সময় গিয়ে তো আপনাকে ওটা শুনতে হবে। তো সেই দিক থেকে আমি আশা করি যে জামায়াতে ইসলামী, ওরা শুধু জামাত না, তো এই যে 10টা 11টা জন, ইনক্লুডিং আমার এনসিপির ভাই বোনেরা, তো এরা মিলে এখন তারা নিজেদেরকে বুঝাবেন এবং নারী নিয়ে কটূক্তি করা ব্যান করবেন, শাস্তিযোগ্য অপরাধ, মানে নিজেদের দিক থেকে বলবেন যেটা বলা যাবে না, এবং ক্ষমা করার। সবাই বলছে, মুখে কিন্তু সবাই বলছে, মুখে মুখে সবাই নারীদেরকে অধিকার দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু কার্যকর ভাবে ওরকম দেখি না। সংগ্রাম বলেন যে কোনো ক্ষেত্রে আমাদের ভয়েস, আমাদের সবকিছুই কিন্তু আমাদের বেশি থাকে, নারীদের বেশি থাকে। নারীরা দেখতে হবে এই সরকার কিছু করবে না, ঠিক আছে? সবাই এখন তসবিহ গুনছে, সরকারটা কবে যাবে, গেলে যদি আমরা নতুন করে কিছু করতে পারি, কন্ট্রোলটা নিতে পারি কোনো না কোনো ভাবে। আর হচ্ছে যে ওই যে ভোটের মাঠে পাবে, শুনেন, আমি সবসময় বলি যে আপনারা মানে মেয়েদেরকে মানে ইয়ে করে দিচ্ছেন, তো কিন্তু ভোট চাইতে তো আসতেই হবে, এবং তখন জবাব মেয়েরা দিবে, ঠিক আছে? যতই ওই তালিম করুক আর মুষ্টির চাল দিক আর টাকা নিয়ে যাই করুক, আমার মনে হয় না বাংলাদেশের মেয়েরা ওই জায়গাতে আছে যে
তাদের ভোটটা তারা বুঝে শুনে দেবে। এবার আসি জরিপের কথায়। তবে আমি আপনার মাধ্যমে আপনার শ্রোতা, দর্শক শ্রোতা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের জায়গা থেকে দায়িত্বের কাজটা শেষ হয়ে যায় নাই ভাই। মানে এখনো যে বললাম না যে পুরুষতন্ত্রের সাথে সাথে যোগ হয়েছে মোল্লাতন্ত্র। এই মোল্লাতন্ত্রকে বাংলাদেশের আমাদের মায়েরা, খালারা, নারীরা এগুলো ফেস করে এসছে। এখন আমাদেরকে আবার পিছিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। এখন আমরা যেন পিছিয়ে না যাই, আগের থেকেই যেন আমরা মানে সুরক্ষা বা প্রতিরোধের জায়গাটা তৈরি করতে পারি। আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদের কাছে আমি এই আবেদনটা রাখবো, যার যার জায়গা থেকে যেন ওনারা আওয়াজটা জারি রাখেন এবং কথাটা বলেন। এবার জরিপের প্রসঙ্গে যদি আসেন, এই জরিপ টরিপ তো হচ্ছেই। আমি খুব সিম্পল ভাবে, আমি খুব মানে সোজা সাপটা কথা বলতে ভালো লাগে আমার। যদি ইঞ্জিনিয়ারিং করে তাহলে আমরা এক ধরনের রেজাল্ট দেখব, ঠিক আছে? আগেও তো ইঞ্জিনিয়ারিং হতো না, বিভিন্ন নিরাপত্তা বাহিনী কি করতো, জরিপ করতো। এলাকার সবচেয়ে যে জিতে যাবে পটেনশিয়াল মানুষ ছিল তাকে গ্রেফতার করা তো মামলা দিয়ে সবচেয়ে সহজ ছিল, মামলা 2টা দিয়ে ভিতরে রেখে দিত যদি তাকে ক্রস ফায়ারে বা মানে আরো কোনো ক্ষতি না করতো। তো কিন্তু এই তথ্যগুলো কখন আসছে? যখন সরকার উৎখাত হয়ে যায়, তারপর এই তথ্যগুলো মানুষের সামনে আসে। তো এখন যে গোয়েন্দা সংস্থারা জরিপ করছে না, এমন কোন নিশ্চয়তা আসলে এই বোবাকালা সরকারের কাছ থেকে আমরা আনফর্চুনেটলি দুঃখজনক ভাবে পাই না। ফলে একটা সন্দেহের সংখ্যা জায়গা আছে। জরিপ এক একজন এক এক ভাবে করে, তবে মাঠের যে, যদি আপনি জিজ্ঞেস করেন যে আমি তো ঢাকায়, অ্যাটলিস্ট ঢাকার যে মাঠের পরিস্থিতি সেটা হলো মানুষ সহিংসতার ভয় করছে। এই ভয়টা কিছুটা অবনক হতে পারে ভোটের সময় নাকি ভোটের আগে না ভোটের সময়? ফলাফল ঘোষণা, ফলাফলকে কেন্দ্র করে ভোটটা হয়ে যাবে। ভোটে এবার মানে ভোটে আবঝাপ করতে পারবে না, কারণ প্রতিটা মানুষ এবার একেবারে টনটনা সচেতন, তার ভোটটা সে দিবেই। যদি 5টা থেকে 5:30টাও হয় আমার ধারণা তারপরে সে ভোট দিয়ে যাবে। সেই পরিবেশটা সংযুক্ত হচ্ছে ফলাফল নিয়ে। যদি কোনো এক পক্ষ ফলাফলটা মেনে না নেয় এবং যদি তারা মনে করে যে গণনার সময় প্রিসাইডিং অফিসার ঠিকই ছিল, প্রিসাইডিং অফিসারের সামনে একরকম সংখ্যা গোনা হয়েছে, কিন্তু পরবর্তীতে একটা তো বেসরকারি ঘোষণা আসে, পরে সেটা সরকারি ঘোষণা হয়। সরকারি ঘোষণায় গিয়ে সেই সংখ্যাটা যদি ওলটপালট হয়ে যায়, তখন এলাকায় এলাকায় একটা সহিংসতার আশঙ্কা আছে। এখন এই সহিংসতাটা বন্ধ করার উপায় আছে। বন্ধ করার উপায় কি? সরকারকে টাইট করে বলতে হবে যে কোন রকম মানে আবঝাপ করার যেন ওনারা চিন্তাও না করেন। একেবারে সঠিক স্বচ্ছ ভোটে যেই দলে জিতে আসবে, যেই দলই হোক, আমার অপছন্দের দল হলেন, আমাদেরকে সেটা মেনে নিতে হবে, কিন্তু কোনো ধরনের এদিক সেদিক ভোট গণনায় করা যাবে না। এটা হলেই সিম্পল একটা সমাধান হয়। কিন্তু মানে সংস্কার কমিশনে আপনি বৈঠক করেছেন বা একটুখানি বুঝেন, এবং এই সরকারের যে মনোভাব এনসিপির ব্যাপারে সেটা আমরা স্পষ্ট সবার কাছে, যেহেতু ডক্টর ইউনূস ওপেনলি কথা বলেছেন। তো আপনার কি মনে হয় যে এখানে ডক্টর ইউনূস যেহেতু বলেও ফেলেছেন যে এরা এমপি হবে, মন্ত্রী হবে, তো সেই ক্ষেত্রে ওনার সর্বাত্মক চেষ্টা থাকবে? যে ইদানিং আমরা তো দেখতেও পাচ্ছি যে 2-1 চেষ্টা করছে যে বিনা ভোটে জিতে আসার জন্য, তো সেখানে ডক্টর ইউনূসের কতটা সহযোগিতা থাকবে এদেরকে জিতে আনার জন্য বলে আপনি মনে করেন? আমার আশঙ্কা ডক্টর ইউনূস সর্বোচ্চ, মানে ডক্টর ইউনূস না, মানে ওনার সরকার, ওনারা তো যেতে চান না, বুঝতে পেরেছেন? সমস্যাটা হচ্ছে ওনারা ছাড়তে চান না। মজাটা মানে ভেবেছিলেন হয়তো এত মজা নাই, এখন যাওয়ার পরে দেখলেন বিরাট মজা, মানে কোনো ব্যাপারই না, এরকম করলে সব হয়ে যাচ্ছে। এখন দেখেন না, আমাদের 2 ছাত্র উপদেষ্টা তো এখনো পর্যন্ত মন্ত্রীর বাসাটাও ছাড়েনি। কেন? ওরা ধরছে যদি আমরা সরকারে থেকে যাই তাহলে তো আবার থাকলাম, আর যদি সরকারে নাও থেকে যাই তাহলে যে উচ্চকক্ষ হবে, উচ্চকক্ষ না হওয়া পর্যন্ত আমরা এই বাসাতেই থাকি। হ্যাঁ, বাসা পাল্টানোর দরকার নেই। আমি কতটা মজা করে বলছি, কিন্তু এগুলো অত্যন্ত সংক্ষুব্ধতা সৃষ্টি করেছে মানুষের ভেতরে। ডক্টর ইউনূস সরকার অনেক 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 চাইবেন ওনার এই সোকল মাস্টার মাইন্ড গুলোকে আবার সরকারের ভিতর ঢুকিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার মনে হয় যে এত সহজ হবে না। নাহিদ ইসলামের করা রিট তো আজকে খারিজ হয়ে গেছে, এবং মানুষ কমন সেন্স দিয়ে জানে যে ওই আসনে নাহিদ ইসলাম ভোট পেয়ে জিতে আসবে না। এখন তারপরে যদি জিতে আসে তাহলে সংঘাত তৈরি হবে, এবং তার জন্য এই ইন্টারিম সরকারকে যত ধরনের কনসিকুয়েন্স আছে সবকিছু তখন যমুনা কেন্দ্রিক পোহাতে হবে। এটা আমার মানে আশঙ্কা, ধারণা। এবং হ্যাঁ, কিন্তু আশা করছি যে ওনারা এই কাজটা করবেন না। অনেকে নাকি পাসপোর্ট ফেরত দিচ্ছেন। আমি ওনাদেরকে অনুরোধ করবো আপনারা সবাই পাসপোর্ট দ্রুত ফেরত দিন, এবং আপনারা সুন্দর সুন্দর মতো একটা ভালো ফেয়ারওয়েল নেন। আর বাকি যারা জিতে আসবে, কি দেখেন, এই ইন্টারিমের ম্যাটিকুলাস প্ল্যানটাই ছিল যে রাজনৈতিক দল বিবর্জিত, আন্তর্জাতিক দাতা সংস্থা এবং তাদের দেশের যারা দাতা সংস্থার হয়ে কাজ করে, যাদেরকে আমরা অনেকে এনজিও বলি, অনেক রিসার্চ অর্গানাইজেশন আছে, এদেরকে দিয়ে দেশটাকে মোটামুটি 3 থেকে 5 বছর চালানো, এটাই তাদের। কিন্তু আমাদের ধরতে সময় লেগেছে, বিশেষ করে সংস্কার কমিশনে যাওয়ার পরে এটা খুব ওপেন হয়ে গেছে বিষয়টা, যে তাদের কি অবজেক্টিভ। এখন সারা দেশের মানুষ এটা জানে। সেই দিক থেকে আমি মনে করি যদি জনগণ, সে জামাত হোক কি বিএনপি হোক, নিজেরা যদি নিজেদের কন্ট্রোল রাখে, সংঘাত হবে না। কিন্তু যদি সরকার কোনোভাবে কোনো ধরনের ইন্ধন যোগায়,
তাহলেই সহিংসতাটা হবে। অসংখ্য ধন্যবাদ সাধনা মহল্লা আমাদের সাথে আপনার বক্তব্যের জন্য। একজন নারী দর্শক উনি অনেকদিন ধরে ট্রাই করছে, যখনই সুযোগ আসে তখনই নুসরাত আপাকে আমি পাই না। নুসরাত আপা, আপনার প্রশ্ন বা মতামত রাখতে পারেন please। আর কোথা থেকে আচ্ছা, বলছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আমি জামাতের আমিরের এক্স হ্যান্ডেল নিয়ে একটু কথা বলতে চাই। আসলে এক্স হ্যান্ডেল হ্যাক হওয়া এটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। আমি আমার পার্সোনাল প্রোফাইল নিয়ে কথা বলি। এক্স হ্যান্ডেল এবং লিঙ্কডইন, আমি লিঙ্কডইনে খুব ফেমাস এবং আমার হচ্ছে গ্লোবাল নেটওয়ার্ক। তো আমার লিঙ্কডইনটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। ওখানে আমার লিঙ্কডইন যখন সেভারাল টাইমস হ্যাক করার চেষ্টা করা হয়েছিল, ইমিডিয়েটলি আমার ইমেইলে একটা নোটিফিকেশন চলে আসে এবং ওখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ইটস ইউ আর ইটস নট ইউ। হ্যাঁ, আপনি যদি ইটস ইউ তে দিয়ে দেন তখন এই ঝামেলাটা পাকায়, ঠিক আছে। আর আমি ব্যারিস্টার, ওনার নামটা ঠিক বুঝতে পারছি না, ওনার কথার সাথে একমত। আপনি ধরেন হাসিনা আপা, আপনাকে আমার পছন্দ না, আমি আমার ফেসবুক হ্যাক করা যায়, লিঙ্কডইনে বা যে কোনো ইয়েতে বা ফেসবুকে ধরেন একটা পোস্ট দিলাম, যে আপনাকে উদ্দেশ্য করে একটা পোস্ট দিলাম, তারপরে বললাম যে সরি এটা আমি দেইনি, আমার এডমিন দিয়েছে বা ভুলে পোস্ট হয়ে গেছে, কিন্তু প্রোফাইলটা তো আমার, তো সম্পূর্ণ লায়াবিলিটি কিন্তু আমার। ওকে, তো এখানে অনেক এক্সপার্ট আর জামাত যে ইয়েগুলা দিচ্ছে, একটার পর একটা এক্সকিউজ গুলা দিচ্ছে, এগুলো আসলে কোনোটাই আমি পার্সোনালি বিশ্বাস করতে পারছি না। তাদের আল জাজিরার ইয়েগুলো যদি দেখেন, শুধু একটা ওই ওয়ার্ডটা ছাড়া ওনারা আসলেই খুবই নারী বিদ্বেষী, প্রত্যেকটা স্টেটমেন্টে দেখবেন। আর আরেকজন ভাই আছেন এখানে, উনি বলেছেন জামাতের আমিরের স্ট্যাটাস নিয়ে প্রথমে নারীদের এই মানে পুরা সোশ্যাল মিডিয়া তুলবার না, তার আগে ওনাদের আরেকজন আমির কিন্তু নারীদেরকে নিয়ে খুব বাজে একটা মন্তব্য করেছেন। তারপর আমার দ্বিতীয় এটা হচ্ছে বিএনপি অ্যাটলিস্ট 3.5% হলো দিয়েছে, ঠিক আছে, জামাত তো দেয় নাই। জামাত সরাসরি আল জাজিরাকে কিন্তু বলেছে যে দে আর প্রিপেয়ারিং, তো কবে প্রিপেয়ার করবে? এবং জামাতের নারীরা কেউ কখনো নায়েবে আমির হতে পারবেন না, ঠিক আছে। তো জামাতের প্রতিটা আমির এবং তাদের নেতা কর্মী যারা আছে শিবির থেকে শুরু করে তাদের প্রত্যেকের কথা দিয়ে, ইভেন আমি প্রতিটা সময় যতগুলো পোস্টে আমি কমেন্ট করি, বট বাহিনী এসে আমাকে একদম তুলোধুনো করে দিচ্ছে, এত গালিগালাজ, মানে এগুলো বলতে পারেন যে ওয়ার্ডটা ইউজ করেছে ওই ওয়ার্ডটা আমার ক্ষেত্রে কিন্তু ইউজ হচ্ছে, আমাকে কিন্তু ওই ওয়ার্ডটা বলে, এবং আমি বিএনপি সুন্দরী খাট্টাপানো বহুত কিছু আমাকে বলা হয় কিন্তু, ঠিক আছে। তো আমি পুরোপুরি বিশ্বাস করি এটা উনি পোস্ট করেছে, এবং উনি পোস্ট না করলে এটা উনার লায়াবিলিটি, উনার রেসপন্সিবিলিটি, যে উনার এডমিন, এই ধরনের এডমিন উনি রাখবেন কেন? উনি যে একজন দলীয় প্রধান, তাই না? তো উনার ক্ষেত্রে তো এই জিনিসটা হওয়ার কথা না। টুইটার কখনো হ্যান্ডেল হয় না। ট্রাম্পের টুইটার যখন হ্যাক হয়েছিল তখন 8 ঘন্টা সময় লেগেছিল, আর ওনাদের কয়েক মিনিটের ভিতরে বা 3-4 ঘন্টার ভিতরে রিকভারি হয়ে গেল। এটা কোনোভাবেই পসিবল না, এটা কোনোভাবেই পসিবল না, আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। আর আমার যখন লিঙ্কডইনে আরেকটা জিনিস হয়, লিঙ্কডইন এত বেশি মানে প্রফেশনাল এবং এত বেশি স্ট্রিক্ট তাদের রুলগুলা, আমার 3-4 প্রোফাইল যখন ডিসেবল হয়ে গেছে, বিশ্বাস করেন আমি ইমেলের পর ইমেল দেওয়ার পরে 3-4 সপ্তাহ 1.5 মাসও লাগছে আমার ইয়েটা উদ্ধার করতে, শেষ পর্যন্ত আমার পাসপোর্ট দিয়ে আমাকে ইয়েটা উদ্ধার করতে হয়েছে, প্রোফাইলটা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি আসলে বলবো যে জামাতের প্রতিটা কর্মী যারা বলেন তাদের প্রত্যেকের মধ্যে নারী বিদ্বেষী একটা মনোভাব আছে, এটা আমি নিজে আসলে খুব এক্সপিরিয়েন্স করছি এখন আর কি। সবসময় আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। আর কালকে আপনাকে আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে আসলে 2বার ঢুকেছিলাম কিন্তু করতে পারি নাই, সেটা প্রশ্নটা আসলে ভুলেও গেছে এখন আমি। তো আমার এটাই বলা ছিল আর কি। আর আসলে আমাদের নারীদের আরেকটা জিনিস, আমাদের নারীদেরকে ওই আপা ঠিকই বলেছেন, প্রতিটা আন্দোলনে বিশেষ করে জুলাই অভ্যুত্থানে আমি কিন্তু রাজপথে 8 দিন ছিলাম, আমার একটা লাইভও আছে, আমার একটা পেজ আছে 1,08,000 ফলোয়ার। আমি নারীদেরকে মাঠে নামার জন্য উৎসাহ দিয়ে ইন্সপিরেশন দিয়েছিলাম। আমি অল্পের জন্য 18 জুলাই গুলি খাই নাই, সিম্পলি অল্পের জন্য। আমার সামনে ছেলেটা, ক্লাস 8 এর ছেলেটা মারা গিয়েছিল, তার পিঠটা ধরে আমি দাঁড়িয়েছিলাম, ওই গুলিটা ওর পেটে লেগেছিল, স্পট ডেড। ওটা যদি একটু জোরে লাগতো আমার তল পেটে লাগতো গুলিটা। তো আমিও কিন্তু একজন জুলাই যোদ্ধা, কখনো স্বীকার করি না, আজকে আপনার এখানে এসে স্বীকার করছি। আমি পুলিশের কি পরিমাণ দৌড়ানি খাইছি সেটা আমি একমাত্র জানি। আর উনি যেটা বলেছেন এটাই সত্যি, যে যারা নেতৃত্ব দিয়েছিলেন, ওই মেয়েটার কথা বলতেছে, ওই মেয়েটা এখন গায়েব হয়ে গেছে, উনি সামনেও আসে না। যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা সবাই কিন্তু ব্যাক ফুটেজে চলে গেছে। আর যাদেরকে আমরা চিন্তা মনা দেখিও নাই, আমি সচক্ষে যাদেরকে দেখেছি তারা কিন্তু আসলে এখন কোথাও কোনো কিছুতে নাই। তো নারীদেরকে এভাবে আসলে যখন প্রয়োজন হয় ইউজ করা হয়, আর যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে অনেক কিছু মানে বলে তাদেরকে সাইডলাইন করে দেওয়া হয়। এটা আসলে কবে যে আমরা এগুলা থেকে মুক্তি পাবো আসলে আমি জানি না, এটা আমার আসলে বলার ছিল। অসংখ্য ধন্যবাদ নুসরাত আপা, আপনি অনেকদিন চেষ্টা করেছেন, বাট আপনাকে আমি মানে জয়েন করাতে পারিনি, আনফরচুনেটলি। জয়েন করিয়েছি, আপনি কথা বলতে পারেন, এরকম হয়েছে। না, রবি ভাই কালকে কথা বলতেছিল, যে কারণে আমি অনেক ছিলাম। হ্যাঁ, আমাদের নারী দর্শক সাধারণত আমরা লিঙ্ক দেই, কখনোই নারী দর্শক ওই যে আন্দোলনের সময় কিছু নারী দর্শক জয়েন করতো, এরপরে আন্দোলনের পর আজকে আপনি জয়েন করতে চেষ্টা করেছেন, এই জন্য আপনাকে
নিলাম। এবং আমি জানেন না 5 অগাস্ট মানে 10 ঘন্টা সকাল 10টা থেকে রাত 10টা গণভোগ আমার প্রত্যেকটা ছবি ভিডিও সবকিছু আছে। আমার পা ফুলে গিয়েছিল, আমি তাহাজ্জুদ আমার নামাজ কিছুই পড়তে পারিনি। মানে আমি একদম ফ্রন্টে ছিলাম এবং র্যাবের এই যে বলে যে হেলিকপ্টার থেকে গুলি করেনি, আমি যখন এই বনশ্রী মেইন রোডে ছিলাম র্যাবের হেলিকপ্টার যাচ্ছিল আমার মাথার উপর দিয়ে, আমি সেটা ভিডিও করেছিলাম। ঠিক আছে, তো নারীরা সবসময় ফ্রন্টে যায়। ওই যে আপাটা বলেছেন, ঠিক কথা বলেছেন যে নারীরা যখন সামনে থাকে তখন পুলিশ বলেন বা যারা মানে পুরুষ অন্য প্রতিপক্ষের পুরুষদেরকে অ্যাটাক করতে চায় তখন তারা নারীরা সামনে থাকলে তারা তখন একটু পিছনের দিকে সরে যায়। এটা কিন্তু সত্যি কথা। ঠিক আছে, এটাই সত্যি কথা। যুক্ত হবেন আমাদের সাথে আবারও ভবিষ্যতে। আপনাকে অসংখ্য অবশ্যই। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমি একটু নাসিরউদ্দিন জাহাঙ্গীর আপনার কাছে শুনতে চাই। আসলে আজকে মুন্নি চৌধুরী থাকার কথা, মুন্নি চৌধুরী আবার উনি ওনার ফেসবুকেও বলেছেন যে আসলে জামাতের আমির এটা করে নাই এবং জামাতের আমির এটা করতেই পারে না এই ধরনের পোস্ট। তো উনি অস্ট্রেলিয়া থেকে জয়েন করার কথা ছিল। উনি বলছে যে আমি 2 ঘন্টা ঘুমিয়ে উঠে আপনার সাথে জয়েন করবো। আমার মনে হয় যে উনি উঠতে পারে নাই আর ঘুম থেকে। তো মুন্নি চৌধুরী থাকলে হয়তো বা আমাদের টকশোটা, কারণ এখন যেহেতু একই রকম হয়ে যাচ্ছে, তো তখন হয়তো আরেকটু অন্যরকম হতো আর কি। মুন্নি চৌধুরীকে আমি এই জন্যই রেখেছিলাম, কিন্তু আনফরচুনেটলি উনি জয়েন করতে পারেনি। তো নাসিরউদ্দিন জাহাঙ্গীর আপনার কাছে শুনতে চাই যে এই বিষয়গুলো তো আপনি বলবেন, অনেক অভিযোগ শুনেছেন এই যে পুরুষতান্ত্রিক সমাজ, যেটা বলেছেন আল জাজিরাই বলেছেন জামাতের আমির, যে পুরুষতান্ত্রিক সমাজে বা নারীদের ঘটন নিয়ে উনি কথা বলছিলেন। তো সেই ক্ষেত্রে জামাতের একজনের বক্তব্য আপনি নিশ্চয় শুনেছেন যে ডাকসুকে নিয়ে যে কথাটা বলেছে, সেখানে মাপ চেয়েছেন এবং তাকে বহিষ্কার করা হয়েছে। তো এটাকে আপনি সর্বোচ্চ মনে করছেন কিনা? এবং জামাতের পক্ষ থেকে এবং ডাকসুর পক্ষ থেকে খুব বড় ধরনের কিন্তু আমরা সেরকম বক্তব্য পাইনি যে এরকম ভাবে যাতে নারীদেরকে না মনে করা হয়। তো সেই ক্ষেত্রে আরেকটি জিনিস আমরা যেটা দেখি যে নারী ভোটাররা অনেকে আগ্রহী যে জামাতকে ভোট দেওয়ার জন্য। আমরা শুনি যে অনেক পরিবর্তন বাংলাদেশের নারীদের মধ্যে, এবং ডাকসুতেও সেটা দেখা গেছে, অন্যান্য ক্ষেত্রে দেখা গেছে। এই জিনিসটা কেন? মানে আমরা যেটা শুনি যে এই যে এখানে আমাদের 2জন আপু বলছে যে, বা আরেকজন যুক্ত হয়ে বলেছে যে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গিটা তাদের অন্যরকম, এবং এখানেও গালাগালি করছে। আপনি যদি খেয়াল করবেন যে এখানে কিন্তু আমাদের কমেন্ট বক্সে যে অকথ্য ভাষায় কিন্তু আমাদের 3জনকে 4জনকে গালি দিচ্ছে। তো এই গালিগুলো কিন্তু 5ই আগস্টের পরে শুরু হয়েছে। 5ই আগস্টের আগে কিন্তু খুব সম্মানজনক মানে কমেন্ট পেতাম আমি, কিন্তু 5ই আগস্টের পরে এরকম গালি, যার জন্য আমি এখন কমেন্ট বক্সের দিকে তাকাই না। তো তাকালিয়ে দেখবেন যে আপনি মানে আজে বাজে শব্দ ব্যবহার হচ্ছে, তো কন্টিনিউয়াস হচ্ছে। তো তারপরেও নারীরা কেন জামাতের প্রতি আগ্রহ যদি শোনা যায়, আপনার কাছে কি মনে হয়? আপনার শেষের কোশ্চেনটার অ্যান্সার আগে দিয়ে শুরু করি। যে বললেন যে এখনো অনেকে কমেন্টস করছে, নারীদেরকে গালিগালাজ করছে, তারা কোন শ্রেণীর লোক আমি জানি না। এটার জবাব আমি যদি পারতাম ওদের মতো একটা গালি দিয়ে এখানে জবাব দিতাম। তো আমি তো ওদের মতো, সেটা তাহলে তো একই হয়ে গেল, ওটা তো সম্ভব না। কারণ এটার প্রতিবাদ একটাই যে এটা নিন্দা করা ছাড়া বা এটাকে বিজেপি করা ছাড়া কোনো পথ নেই। কারণ আপনার দ্বিমত থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু সেটার প্রতিবাদের ভাষা, এই যে গালিগালাজ, এটা একটা আসলে আমাদের জাতিগত সমস্যা। আমরা জাতিগতভাবে আমরা এখনো অনেক পিছিয়ে আছি পৃথিবী থেকে। আপনার পশ্চিমারা বলেন আর পূর্বের বলেন, যাদেরকেই বলেন, সব থেকে পিছিয়ে না আছি। এটাই তার একটা নমুনা যে আমাদের ভাষাগত শব্দগত চয়নে অনেক এখন আমাদের পেছনে। এটা জাতিগত শিক্ষাগত সব দিক থেকে ডেভেলপমেন্ট না হওয়া পর্যন্ত এটা হবে না। ডে নাইটে এটা কখনোই চেঞ্জ হবে না, এটার জন্য সময় দিতে হবে। এটা হলো মূল কথা। এবার আসেন যে জামাত ইসলামে, তার আগের কোশ্চেনটা তারপরে যাবো একবার প্রথম যেটা বলছেন সেটা, জামাতকে কেন ভোট দিচ্ছে নারীরা। ডাকসুতে দেখেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে দেখছি। বিশ্ববিদ্যালয়ের মেয়েরা এই আপনাদের মতনই, তারাও সচেতন, তারা শিক্ষিত এবং তার মেরিটাস স্টুডেন্ট, পাবলিক এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেয়েছে, পড়ালেখা করছে, তারাই আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিবে কিংবা জাতি গঠনে ভূমিকা রাখবে। নারীরা যে শুধুই নির্বাচনে অংশগ্রহণ করলেই যে নারীদের অধিকার বাস্তবায়িত হবে, তারা আজকে আমার নিজ উপজেলায়, আমার গ্রামের বাড়ি, সেখানেও একজন ইউনো নারী, অনেক ডিসি এবার রিটার্নিং কর্মকর্তা নারী, তারপরে অনেক সচিব আছে। আজকে বাংলাদেশ বিমানের একজন এমডি নিয়োগ হলো, তিনি একজন নারী। তার মানে নির্বাচন না হলেই যে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই, এটা আমি বিশ্বাস করবো না। তবে এখানেও হওয়া উচিত। নারীরা আছে এখনো সরকার, রাষ্ট্র গঠনে, রাষ্ট্রের বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীতে নারীদের অবদান রয়েছে, এটা অনস্বীকার্য। এটা কেউ যদি অস্বীকার করে বা গালিগালাজ করলেই সেটা অস্বীকার হয়ে যায় না, বা অস্বীকার করার কোনো সুযোগ নেই। জামাত ইসলাম এর ব্যাপারটা আমি বলি, জামাত ইসলাম আসলে বহু বছর আসলে নারীরা জামাত ইসলামকে একটা আচোখে দেখছে, এখনো দেখছে একটা সংখ্যা। তবে এই সংখ্যাটা অনেক চেঞ্জ হয়ে গেছে। সেটা গত বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে আমরা দেখেছি, জামাত বা শিবির তারা নারীদের ভিতরে আস্থা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তারা সফল হয়েছে। এইটার ক্রেডিটটা আমি বললো যে আপনি বললো তা, এই ক্রেডিটটা তাদেরই। তারা যে কোনো ভাবেই হোক, এখন মিডিয়ায় কি বলে, মিডিয়ায় গত 17 বছর আমরা যা দেখেছি, বাস্তবে তা ঘটে নাই। বাস্তবে যা দেখেছি মিডিয়া এটা প্রকাশ হয়নি। সুতরাং এই যে আমরা যদি বলেই থাকি সারাক্ষণ যে জামাত নারী বিদ্বেষী বা নারীদের, এটা বলতে পারি, বলে যাবো, আরো হয়তো 20 বছর বলি, কিন্তু তাতে তাদের কিছু যায় আসে বলে মনে হয় না। কারণ তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে, তারা সমালোচনার জবাব খুব কম দেয়, বরং তারা বলছে যে আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি। তাদের ছাত্র সংগঠনের কাজ করে, এবং সেই ছাত্রী সংস্থা নামে তাদের আরেকটা প্রতিষ্ঠান আছে, সংগঠন আছে,
তারা নারীদের নিয়ে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব দেখছি 80 থেকে 90% পর্যন্ত নারীদের ভোট তারা পেয়েছে। এটা শুধুই কাকতলীয় কিংবা শুধুমাত্র আবেগের বশবর্তী হয় কিংবা তাদের কিছু মিষ্টি কথাই, আমি মনে করি না যে এইসব মেধাবী ছাত্রীরা তাদেরকে ভোট দিয়েছে। সুতরাং তাদের ভিতরে আমি মনে করি জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের মানসিকভাবে তাদের ভিতরে কিছু পরিবর্তন তারা এনেছে। সাংগঠনিকভাবে কি এনেছে কিনা জানি না, তবে মানসিক পরিবর্তন আনছে সেটা হয়তো বুঝতে পেরেছে না। আমরা বিভিন্ন ফেসবুকে মিডিয়ায় কদিন আগে দেখছেন একজন মডেল, সেও বলতেছে যে আমরা জামাতকে চাই। তখন আবার একজনে বললো যে আরে জামাত আসলে তো আপনি এইসব ড্রেস পরতে পারবেন না, বলে যে না পরবো না, পোশাক চেঞ্জ করবো। তো বললো যে কেন জামাতকে আপনি পছন্দ করেন, বলে কি কারণে পছন্দ করেন, তো উনি বলছে যে আমার আসলে জামাতকে ভালো লাগে। অথচ উনি চেহারা সুরাতে আছে পোশাকে কোনো দিক দিয়েই জামাত যে ধরনের সংগঠনের তারা মানে সিলসিলা তারা জড়িত বা তারা অভ্যস্ত সেটার সাথে যায় না। এখন এরকম অনেক মানে মানুষের মেয়েদের ভিতরে নারীর ভিতরে পরিবর্তন আনছে। এটা মানে দুই একটা আজকে আমরা যে আলোচনা করছি বা সারা দেশ নিয়ে যে নারী নিয়ে আলোচনা হচ্ছে, তাতে আমি মনে করি না যে এতে খুব একটা পরিবর্তন ভোটের মাঠে আসবে। নারীরা ঠিকই তাদের সিদ্ধান্ত নেবে। এবং আমার তো মনে হচ্ছে, আমি এরকমও খবর দেখেছি অনেক জায়গায় যে পুরুষ লোক তারা ঘরে সে করে অন্য দল, কিন্তু তার স্ত্রী বা তার মেয়ে যায় দেখেন সে ভোট দিচ্ছে জামাতকে এবং শিবিরকে। এখন এটা কি করে আটকাবো জানি না। এটা আটকাইতে হলে যা যাটা তার আটকাতে হবে, তারই ছেড়ে দেবে। জামাত নারীদের ব্যাপারে তারা অনেক মেন্টালিটি ডেভেলপ করে ফেলছে। এবার আসেন তার আগের পয়েন্টটা, যে জামাতের আমির নারীদের নিয়ে এই কথাবার্তা যে বললো বা এই যে ভাষাটা ব্যবহার করলো, একটা কথা চিন্তা করে দেখেন, ভোটের মাঠ হলো এমন একটা জায়গা, এমন একটা সময়, আপনারা দেখেছেন যে যা পছন্দ করে না ব্যক্তি জীবনে সেও তা করতে বাধ্য হয়। দিস ইজ কল্ড ইলেকশন। যেমন যারা নামাজ সারা বছর ঠিকঠাক মতো পড়ে না, তারা দেখা গেছে নির্বাচনের সময় একবার মাশাআল্লাহ টুপি টাপি মাথায় দিয়ে এবং ধবধবে সাদা পাঞ্জাবি পরে তারপরে তারা ভোটারদের সামনে গিয়ে হাজির হয় এবং সে বুঝাইতে চায় আমি একজন পরহেজগার মুসল্লি। একজন ফান করে একজন বলছিল যে ভোটের সময় আসলে কোনো প্রার্থী আসরের নামাজ দুইবার পড়ে। কিভাবে মানে এক মসজিদে আসর নামাজ পড়ে গণসংযোগ করে, আবার আরেক মসজিদ দেখা গেছে সেখানে যেতে সেখানেও আবার নামাজ পড়ে মুসলিমদের সাথে। এরকম ইয়েও আছে রাজনীতিতে, এই হলো অবস্থা। তো তারপরও যে নিজে নামাজ পড়ে না বা পছন্দ করে না, তারপরে নামাজ পড়ে। তারপরে অনেক ধর্মীয় বিষয় আছে, ধর্মীয় সাংস্কৃতিক অনেক বিষয় আছে যেগুলো পছন্দ করে না, কিন্তু যখনই সে ভোটের মাঠে আসে এবং ওই সংস্কৃতির ভোটারদের উপস্থিত হয় সামনে, তখন তাদের পক্ষ হয়ে কথা বলে। সেইখানে যেখানে বাংলাদেশে এখন 50% ভোটার হলো নারী, আর সেই নারীদেরকে নিয়ে জামাতের আমির এরকম একটা ইচ্ছাকৃত কথা বলবে, ধরে নিলাম যে হ্যাক হয় নাই, তো এর কথা বলবে, তো এটা কি মানে পাগলও বিশ্বাস করবে? যদি কেউ বিশ্বাস করে থাকে বিষয়টা তার ব্যক্তিগত ব্যাপার। কারণ হলো যে জামাত তো নারীদের ভোট টানার জন্য যেটা বলেছেন সেটার সাথে এটার পার্থক্য মানে কি, একটা শব্দের ভিন্ন আছে। না 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 না, সেখানে ইয়াতে অনেক পার্থক্য আছে। দেখেন আল জাজিরা কোশ্চেন করছে তার সাংগঠনিক কাঠামো নিয়ে, আর আপনি প্রশ্ন করছেন বা জাতি এখানে যা প্রশ্ন করছে এটা হলো যে নারীর মানসিকতা নিয়ে, নারীদের প্রতি জামাতের মানসিকতা নিয়ে। দুই জিনিস, একটা হচ্ছে সংগঠন পদ্ধতি। কোরআনের মধ্যে মানে আল্লাহ না, কোরআন না, উনি বলেছে যে আল্লাহ নারীদেরকে সেই ক্ষমতা দেয় নাই। আল্লাহ নারীদেরকে সন্তান জন্মদানের ক্ষমতা দিয়েছে, তারপরে সন্তান লালন পালন, এগুলো উনি ব্যাখ্যা করছিলেন। সেইভাবে উনি গঠনগতভাবে পার্থক্য করেছেন যে নারী আসতে পারে। এটা আবার অন্যদিকে ধর্মীয় ব্যাপারে আমি আলোচনা করতে চেয়েছিলাম না, কারণ আমি ধর্মীয় বোদ্ধা না, এক নম্বর কথা। দুই নম্বরে তারপরে যতটুকু জানি, যেহেতু আপনি খোসা দিলেনি, তো না বলে তার উপায় নেই। আসলে আল্লাহ বা কোরআন শরীফে তো নারীদের নেতৃত্ব দেওয়ার ব্যাপারে ওখানে কোথাও কোনো এনকারেজ করা হয় নাই। এই দোষকে জামাতে দিয়ে আপনি সেটা আমরা হয়তো যেসব নারীরা মানতে চাচ্ছে না এখন, সেটা হয়তো মেনে নিত যদি খালেদা জিয়ার অধীনে তারা না থাকতো, খালেদা জিয়ার সাথে যদি একই সাথে। তারপর নারী নেতৃত্ব জামাতে নাই, এটা তো সঠিক না। তাদের জি দিদি কিছু বলছিলেন? বলেন যে এনকারেজ করে নাই, ঠিক আছে, ডিসকারেজ কি করেছে? ডিসকারেজ করেছে, রাইট, ডিসকারেজ করেছে, এনকারেজ করে না, বরং ডিসকারেজ করেছে নারীদের ব্যাপারে নেতৃত্ব, বিশেষ করে মূল নেতৃত্ব। নারীদের ব্যাপারে পরামর্শ নেওয়ার কথা বলেছে, তাদের সহযোগিতার কথা, কিন্তু মূল নেতৃত্বে নারীদের ব্যাপারে ডিসকারেজ করেছে কোরআনে। আল্লাহ আমার কিছু করার নেই, এখানে কারোই কিছু করার নেই। এটা নিয়ে আলোচনা বিতর্ক যদি করতে চান তাহলে আপনি একজন আলেম হতে হবে আর আরেকজন আলেমদের প্রশ্ন করতে হবে। আপনিও আলেম না, আমিও আলেম না, সুতরাং আমার মনে হয় এটা নিয়ে বেশি যে আপা যে বলেন কিছু মনে করেন না। মানে হয় কি, আমরা তো রাষ্ট্রের সংস্কারের কথা বলছি। এই যে ধর্ম নিয়ে কথা বলতে হলে কেন আলেম হতে হবে? মানে ধর্ম কি শুধু আলেমের জন্য প্রযোজ্য? শুধু আলেম কি বেহেশতে যাবে এবং দোজখে যাবে? মানে কেন আপনারা এই কথাটা সবসময় বলবেন? এই ব্যাপারে না, এটা ঠিক না। ধর্মটা সবার জন্য। যদি কারো ব্যাখ্যার প্রয়োজন হয়, কিন্তু এই জামাতের আপারাও একই কথা বলেন, আপনাদেরকে বুঝে আসতে হবে। কিন্তু আমরা তো বলছি রাজনীতির কথা, এটা যদি তালিমের কথা হয় তাহলে এই আলোচনায় তো আমি থাকবো না, আপনারাও থাকবেন না। এখানে আলেম ওলেমারাই আলাপ করবে, কিন্তু আলাপটা যখন রাজনৈতিক,
আপনি ক্ষমতার ভোট চাইছেন, আমার ভোটে আপনি রাষ্ট্রের ক্ষমতায় যাবেন, গিয়ে এই রাষ্ট্রের সংবিধানে হাত দিবেন, রাষ্ট্র পরিচালনা নীতিমালায় হাত দেবেন, আপনি কিন্তু ওখানে ধর্ম শিক্ষার ক্লাস করাবেন না। তাহলে সেখানে কিছুতেই আপনারা আলেম আর এই ব্যাখ্যা টানতে পারেন না। এই জিনিসটা আমি মানে অনুরোধ করব ভাইদেরকে পরিষ্কার করতে, যে এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, এটা মাদ্রাসা না কোনো ধর্মীয় প্রতিষ্ঠান চালানো নিয়ে কথা হচ্ছে না। আশা করি আমি বোঝাতে পেরেছি পার্থক্যটা। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপা, খুব সুন্দর বলেছেন আপনি। এই যে আসলে এটা আমরা তো আলেম না, ধর্ম নিয়ে কথা বলতে পারবো না কেন? না, আমি নিষেধ করিনি, আমি বলছি কথা বলবেন, কিন্তু এটার উত্তরটা দিতে হলে একজন বিজ্ঞ আলেম লাগবে যে কোরআন হাদিসে পারদর্শী। আই এম নট এ কোরআন হাদিসের আমি এক্সপার্ট না, সেই জন্য বলছি। আর এটা সেটার প্ল্যাটফর্ম না, আপনি স্বীকার করছেন এটা ধর্মীয় প্ল্যাটফর্ম না। এই জন্য আপা যে প্রশ্ন করছে আমি সেদিকেই বরং যাই। আর ধর্মীয় বিষয় হলো যে কোরআনে কোনটা বলেছে, হাদিসে কোনটা বলেছে, এটা নিয়ে হলে তো রেফারেন্স দিয়ে কথা বলতে হবে। আর এটা নিয়ে আর ধর্ম নিয়ে কথা বলতে আসে অবশ্যই ধর্মীয় জ্ঞান আমি মনে করি থাকা উচিত। আপনি আইন নিয়ে কথা বলতে গেলে যেমন আইনি জ্ঞান থাকা দরকার, তেমনি ধর্মীয় মানে ইসলামী এটাও একটা আইন। এটা নিয়ে কথা বলতে গেলে আমার এই বিষয়ে অবশ্যই আমার জানা থাকতে হবে, না হলে এটা নিয়ে বিতর্ক করলে বরং অনেক মিস ইনফরমেশন কিংবা আমরা আরো বরং বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারি। সেই জন্য আমি বলছি যে এটা না। নারীদের নিয়ে যে এই যে বললেন যে আপা যেটা বললেন যে তাদের নারী প্রার্থী নাই কেন, কিংবা তারা নেতৃত্ব, ওনাদের জামাত ইসলামের একজন যে ওপেনলি, আচ্ছা জামাতের আমির না হয় এটা মানে লেখেননি বা এটা পাননি, এটা নিয়ে যেহেতু বিতর্ক আছে, কিন্তু একজন যে ওপেনলি বললেন, তো সেটার প্রতিবাদ আমরা জামাতের পক্ষ থেকে সেরকম কেন দেখি নাই? আচ্ছা, এটা জামাতের যে নেতৃত্বশীল পর্যায়ে প্রশ্ন করলে বা সাংবাদিকরা তো সারাক্ষণ জামাতের বিএনপি সবার শত শত সাংবাদিক থেকে, তারা প্রশ্ন করুক, তাদের পক্ষ থেকে উত্তর দিলে সেটা বেশি যুক্তিযুক্ত হবে, আমার পক্ষ থেকে না। আমি শুধু এটুকু বলতে চাই যে নারীদের জামাতের প্রার্থী না, কিন্তু আবার প্রার্থী আছেও, তাদের জোট প্রার্থী আছে নারী একাধিক। সেখানে কিন্তু জামাতের সমস্ত নেতাকর্মীরা তাদের পক্ষ হয়ে সেখানে ভোট চাচ্ছে, ক্যাম্পেইন করছে, মিছিল মিটিং করছে, তাদের জন্যই কাজ করছে। এবং ইভেন কি জামাতের যে আমির, তিনি নিজেও জনসভায় সেই নারী প্রার্থীর হাতে প্রতীক তুলে দিয়ে তার স্লোগান দিয়ে তাকে সমর্থন দিয়ে সেখানে করেছে। এটা হলো একটা আছে। দুই হলো যে হ্যাঁ, জামাতের একদম নিজস্ব দলের ভিতর থেকে প্রার্থী নাই কেন? প্রার্থী নাই কেন এই প্রশ্নটা তাদের দলের মহিলা কর্মীদের আগে করা উচিত। কারণ দলের মহিলা যারা কর্মী আছে তারা যদি এটার প্রতিবাদ না করে মাঝখান থেকে আমরা থার্ড পার্টি হয়ে এই প্রশ্ন করে তাদের জন্য শহীদ হয়ে লাভ নেই। এটা তারাই করে। আমি যত জানি জামাত ইসলামের যতজন সদস্য আছে, অর্থাৎ তারা যেটাকে রোকন বলে বা সদস্য বলে, তার প্রায় 50% হলো নারী। সুতরাং যথেষ্ট পরিমাণে তাদের নারী নেতা কর্মীরা রয়েছে। তাদের ভিতরে যদি এই ধরনের ক্ষোভ বা আপত্তি না থাকে যে আমরা কেন ইলেকশন করতে পারবো না, তাহলে সেই ব্যাপারে আমার মনে হয় সেই অন্যের জন্য মায়া কান্না করে আমাদের লাভ নাই। বরং আমি তো বলবো যে এই অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, এইবার এনসিপিও বলেছে তাদের ইস্তেহারে, এবং এর আগে জামাতের মুখে বহুবার আমি শুনেছি যে নারীদেরকে সংরক্ষিত না, নারীদেরকে সরাসরি ভোটের মাধ্যমে নারীদের নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেই ব্যাপারে কিন্তু অন্য দল কিন্তু এগ্রি করে না। ইভেন কি 9 মাস ধরে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন, তারা যে অনেকগুলো সংস্কার নিয়ে আলোচনা করেছে, সেখানেও এই প্রসঙ্গটা এসেছিল। সেখানেও কিন্তু শেষ পর্যন্ত সেটা টিকে নাই যে নারীদের, আমি বলছি আপা যে আপনি প্রশ্ন করবেন, সেখানেও কিন্তু এই প্রস্তাব আসছিল যে নারীরা সরাসরি ভোটে অংশগ্রহণ করবে, এরকম আইন করা হোক যে একটা নির্দিষ্ট সংখ্যক আসনে। কিন্তু শেষ পর্যন্ত সেটাও সব দল একমত হতে পারে না। এই দোষ কোন দলকে দিবেন সেটা আপনারা ঠিক করবেন, কিন্তু তাও ঠিক হলো না। এইবার এনসিপি অর্থাৎ 11 দলীয় জোটের একটি দল, জামাত এখনো যেহেতু তাদের ইস্তেহার দেয় নাই, সুতরাং দেওয়ার পরে বলতে পারবো যে তারাও কি এনসিপির মতো আগামীতে সরাসরি ভোটে নারী নেতৃত্ব বা নারী প্রার্থী, সংসদ সদস্য প্রার্থী চায় কিনা, সেটা তাদের ইস্তেহার প্রকাশ হলে পরে বলতে পারবো। যে আপা, আপনি দুঃখিত, আপনি হাত জাগাইছেন, একটু বলেন না। না, আমি শুধু একটু তথ্যটা দিতে চাই, মানে ভাইকে সঠিক তথ্যটা হচ্ছে জামায়াত, নিজামে ইসলামী আন্দোলন সহ ওখানে প্রায় 8-10টা ধর্মভিত্তিক দল ছিলেন যারা একসাথে বসছেন, আর তাদের একটা সহযোগী দল ছিল আমাদের এনসিপি। তো সরাসরি ভোটের প্রস্তাবনাটা ছিল 50টি আসনে সরাসরি ভোট করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে, আর 50টি সংরক্ষিত। সেটা বাতিল হয়েছে এই ধর্মভিত্তিক দলগুলোর আপত্তির কারণে, এবং নেতৃত্ব দিয়েছে জামায়াত ইসলামী। পরিষ্কার বলেছেন যে আমাদের নারীরা প্রস্তুত নয় পুরুষের সঙ্গে বা মাঠে গিয়ে সরাসরি ভোট করতে, ওনাদের কারণে এই সংস্কারটি করা সম্ভব হয়নি। আপনার তথ্যের জন্য আমি সুস্পষ্ট তথ্যটি দিলাম। সেই কারণে আবার সংরক্ষিত 50টি আসনই রাখা হয়েছে। তারপরেও আমাদের কতজনের চাপাচাপির কারণে তখন বলা হয়েছে যে ঠিক আছে, এই নির্বাচন থেকে অন্তত 5% নারী প্রার্থী দেওয়া হবে, যেটা ক্রমান্বয়ে আস্তে আস্তে গিয়ে বাড়বে। তো সেখানে জামাত মাত্র প্রমিস করেছে, মাত্র স্বাক্ষর করে এসছে সদ্য যে 5% তারা নারী দেবেন, এবং প্রথম নির্বাচনে সেই প্রতিশ্রুতি রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর এনসিপির কথা বলছেন, এনসিপি তো স্বাক্ষরই করে নাই জুলাই সনদে। এর বাইরে আর কি বলতে হবে? ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ।
জি বলবেন নাসিরুদ্দিন। জি 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 জি, আমি একটু বলি আপনার সাথে ঠিক রেখে, সেটা হলো যে এনসিপি, আমি বলছি যে তারা ইস্তেহারে বলেছে, তারা যে 36 দফা ইস্তেহার দিয়েছে সেখানে আমি দেখেছি যে তারা বলছে আগামীতে নারীদের সরাসরি ভোটের জন্য যে যেটা দরকার সেই উদ্যোগ তারা গ্রহণ করবে। জুলাই সনদের কথা বলি নেই। আর জুলাই সনদের সময় কে কে ওখানে বিতর্ক করছে, সব বক্তব্য তো আর আমাদের পাবলিকের কাছে আসে নাই, ওটা ইনডোর প্রোগ্রাম ছিল। আর ওখানে জামাত নিষিদ্ধ করার কথাই না, কারণ জামাত এর আগে সরাসরি ভোটের কথা বলেছে। বরং ওখানে আর 5টা দল নিষেধ করলো কিছু যায় আসে না, কারণ 30টা দল ছিল। যদি মেজরিটি যদি চাইতো তাহলে সেটা কিন্তু এই ইয়াতে আসতো, সংস্কারে যে 84টা এর ভিতরে আসতো। যাই হোক, কেন আসে নাই সেটা তাদের ব্যাপার। ভবিষ্যতে নারীদের ব্যাপারে জামাত কি ধরনের পদক্ষেপ নেয় রাষ্ট্র ক্ষমতায় গেলে সেটা আমরা নিশ্চয়ই ইস্তেহারে আমরা দেখতে পাবো। আমি শুধু এতটুকুই বলতে চাই যে নারীদের ব্যাপারে জামাত ইসলাম নিয়ে আলোচনা না করে নারীদের ব্যাপারে যে অন্যান্য দলও যে খুব বেশি, যারা ইসলামিক দল না, তারা যে নারীদের জন্য খুব বেশি কিছু করেছে, যদিও এখানে কেউ সেটা বলে নাই, আমি দেখিনি তারা নারী প্রধানমন্ত্রী ছিল। বরং আমি তো এটা দেখেছি যে শেখ হাসিনা দীর্ঘ 17 বছর প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে 16 বছর দেখি নাই তো কই নারীরা যে খুব নিরাপদে ছিল, নারীদের উপরে কি হামলা হয়েছে সেটা কি আমরা দেখি নাই? আমরা কি দীপ্তি চৌধুরীর সেই সাক্ষাৎকারটি আমরা দেখি নাই? আমরা এই ধরনের নারী নেতৃত্ব শেখ হাসিনার মতো এগুলো তো আমরা চাই না। তো সুতরাং বিএনপি অনেকবার ক্ষমতায় ছিল, তখন নারীদের জন্য অনেক কিছু করেছে, তাও আমরা দেখি না। জামাত তো ক্ষমতায় ছিল না, তাদেরকে দোষ দেওয়ার মতো আসলে এখন পর্যন্ত সময় হয় নাই। তাদেরকে যদি একবার ক্ষমতায় তারা আসতে পারে, তখন তারা সুযোগ পায়, তখন যদি নারীদের ব্যাপারে কোনো বিদ্বেষমূলক কোনো পদক্ষেপ নেয়, কথার সাথে যদি তারা সেই মিল না রাখে, শুধু তখনই তাদের ব্যাপারে আমরা কথা বলতে পারবো। তার আগ পর্যন্ত যেগুলো হচ্ছে এই মানে এই এখন যে কথা, এগুলো সবই কথার কথা। কারণ আমরা দেখতেছি জামাত ইসলামের আমির সহ এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তারা সবাই নারীদের ব্যাপারে পজিটিভই কথা বলছে। যেটা হচ্ছে বেশিরভাগ এই যে হ্যাক বা টুইটারে এই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে, কিন্তু আমি এই দুই দলের দুই প্রধানকে ব্যাপারে তারা দেখছি, বিশেষ করে আগে পরে কি হয়েছে জানি না, এখন তো বরং তারা নির্বাচন যেহেতু সামনে, দুই দলই মাশাআল্লাহ দেবে, তারা নারীদেরকে যতটুকু সম্মান দেওয়া তার চেয়ে পারলে একটু বেশি দেওয়ার চেষ্টা করছে। এখন আমাদের মূল কথা হচ্ছে যে সামনে আমাদের নির্বাচন। ওই যে এক নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ওই কথাটা বলে মিল রেখে আমি বলবো, উনি বলছিল সামনে পুলিশ, কি সামনে স্বাধীনতা পিছনে পুলিশ। আমি বলবো এখন সামনে নির্বাচন, পিছনে ভারত, পিছনে ফেসিস্ট। সুতরাং এইসব বিষয়, ছোটখাটো বিষয় নিয়ে কিংবা মানে হয়তো মানে যে বিষয়গুলো নিয়ে কোনটা হ্যাক হয় নাই, এগুলোর চেয়ে বরং আজকে মির্জা ফখরুল সাহেবের একটা সুন্দর কথা বলেছে, আমরা যদি ভুল করি তাহলে আমাদের কিন্তু খেসারত দিতে হবে। আমি তার কথা মিল রেখে আর ওই সেই আমার ছোট্ট আপুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা মিল রেখে আমি বলবো, সামনে আমাদের নির্বাচন, এই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যা যা করা দরকার আমরা একজন সচেতন নাগরিক হিসেবে বরং সেই ক্ষেত্রে দুই দলকে ভুল ত্রুটি ধরিয়ে দেবো এবং তাদেরকে সহযোগিতা করব জাতীয় ঐক্য ঠিক রাখার জন্য। ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের হাতের মতো ইনকিলাব জিন্দাবাদ ঠিক রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আমি ব্যারিস্টার ফারাহ খান, যেটা আমার দর্শকরা বুঝছেন কমেন্ট করে করে অস্থির হয়ে যাচ্ছে। আমি কিন্তু নেক্সট ডে আপনাকে এটা জিজ্ঞেস করতাম যে বিএনপি নেতারা বলেছে যে বিএনপি কেউ বলেছে যে ওই যে যারা নারীরা ভোট চাইতে যাচ্ছে জামাতের প্রার্থীদের জন্য, তাদের পেটে লাথি মারবে, তারপরে পেটিকোট খুলে ফেলবে, এগুলো নিয়ে বারবার প্রশ্ন করছে যে আপনাদেরকে প্রশ্ন করার জন্য। তো এটি কেন আসলে, মানে এই ধরনের সহিংসতা কেন? বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া কি অপরাধ কিনা? আর বিকাশ নাম্বার বা ফোন নাম্বার চাওয়া, সেটা যদি কেউ ব্যক্তিগতভাবে দিয়ে থাকে, তাহলে সেই যারা যাচ্ছে তাদের কি অপরাধ? সেই ক্ষেত্রে কেন পেটিকোট খুলে ফেলবে, কেন পেটে লাথি মারবে, সেটা আপনার কাছে প্রশ্ন। আর আমাদের আমি যেটা বলেছেন যে আমাদের কাছে এত তালা নেই যে ক্ষমতায় গেলে আমরা নারীদেরকে তালা বন্ধ করে রাখবো, মানে এত টাকা নেই যে এত তালা কিনে আমরা বন্ধ করে রাখতে পারবো। আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমি কিন্তু আসলে প্রথমে আমার উত্তরগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরেও আসলে যেহেতু আমাদের টপিকটি আজকে এই রিলেটেড, এই কথাগুলো আসলে অনেকটা রিপিটেশন হবে, সবারটাই হবে। আসলে জামাত যেটা করছে সেটি হচ্ছে গিয়ে জাস্ট সামনে নির্বাচন, এই নির্বাচনের সময় কিছু নেগেটিভ পপুলারিটি আর্ন করার জন্য কাজগুলো করছে বলে আমার মনে হচ্ছে। তারপরেও কেন নারীরা? আপনি দেখেন নোমানি, আপনি নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি কিন্তু জামাতের আমিরের যে ইয়েটা হয়েছে টুইটারের বিষয়টা, সেখানে কিন্তু নোমানির ইনবক্সে একেবারে হট করে ফেলছে যে নোমানিকে মানুষ জানতে যাচ্ছে, কারণ মনে হয় যে জামাতকে রিপ্রেজেন্ট করছে উনি। তারপরে আরো এরকম কিছু মহিলা আছে যারা জামাতের প্রতি খুবই অনুগত এখন, এবং মহিলাদের ভোট অনেক বেশি পাবে এরকম শোনা যাচ্ছে। কেন? মানে জামাতে যদি এত নেগেটিভিটি থাকে, এটা কি আসলে আমার কাছে এটা খুব বড় কোনো ফ্যাক্টর না। ওনার এখানে কি উনি বললেন পরের দিন, আমিও দেখেছি, কারণ ফেসবুক থেকে ছয়লাভ হয়ে যায় এখন। আমিও দেখেছি লেখা ছিল যে ঘুম থেকে উঠতেই দেখেছি আমার ফেসবুক, আমার মেসেঞ্জারে এত মেসেজ চলে এসছে, ব্লা ব্লা ব্লা, কি বলেছে। এগুলো হচ্ছে কি নিজেদেরকে একটু ইম্পর্টেন্স বাড়ানোর জন্য, নিজেদের কথাগুলো একটু নিজেদের একটু প্রকাশে আসার জন্য এইসব কথা বলা। এইসব আসলে রাজনীতির মাঠে
এই কি বললো, কি হলো, এই ছোটখাটো নিজেদের মানুষ তো আসলে এখন তো সবাই ভাইরাল হতে চায়। এই ভাইরাল হওয়ার জন্য আমাদের মাথার মধ্যে ভূত চেপেছে। এই কারণে আপনি যাদের নাম বললেন ওনাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে এই ভাইরাল হওয়ার জন্য নিজেদেরকে যত কিনা, তার একটা কথা আছে না, খালি কলসি বাজে বেশি। তো ওই খালি কলসিগুলো নিজেরাই নিজেদেরকে বাজায় এই মোনালি ম্যাডামই আরেকটা স্ট্যাটাস দিয়েছে, সেটাও নিশ্চয়ই আপনি দেখেছেন, যে কেউ রাজাকার বলে মানে পার পায় নাই, আবার কেউ আমি আসলে সত্যি কথা কি আছে না, আমি আসলে ওনার এগুলা দেখে খুবই বিরক্ত হই, এবং আসলে আমি ওনার এগুলো দেখি না। তো আপনি যদি আমাকে ওনাকে নিয়ে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, আমি উত্তর দিতে পারবো না, কারণ আমার খুব মানে একদমই মনে হয় এটা জাস্ট পপুলারিটির জন্য এই কথাগুলো বলা। কারণ বুঝতেই পারছে এই আপনার 12ই ফেব্রুয়ারির পরে এরপর আর ভাত নাই, এরপরে আর ওরকম কোনো কিছুতে আসতে পারবে না, সামনে মেসেজ হবে না, নিউজ হবে না, এই কারণে হয়তো একটু হাইপ নিচ্ছে আর কি, আর কিছু না, নাথিং এলস। এখানে আমি এটাকে এত সিরিয়াসলি কিছু দেখি না। আর আপনি জামাতের কথা যদি আমি ফিরে আসি, জামাতের এখানে জামাত তো আমরা সবসময় দেখি জামাতকে এখন বলা হয় মুনাফিকের দল, এই কথাটা বারবারই বলা হচ্ছে, সবাই বলছে। এটা কিন্তু হওয়ার আসলে কারণও আছে। ওনাদের নামটা হচ্ছে জামাতে ইসলামী, যেখানে ওনারা মহিলাদেরকে ওনারা একটি সিট দিতে পারেননি, একটি আসনে। ভাই একটি কথা বলেছে, বা অন্যরাও অনেকেই কথাটি বলে থাকে যে ক্ষমতায় যাওয়া বা নেতৃত্বে যাওয়াটাই মূল বিষয়টা। ঠিক আছে, মানলাম নেতৃত্বে যাওয়া মূল বিষয় না, আমিও তো একবারও বলছি না নেতৃত্বে যাওয়া মূল বিষয়। ধরেন আজকে যদি XYZ জামাতে ইসলাম থেকে কাউকে যদি ওনারা ক্যান্ডিডেট দিত, আমরা কিন্তু বলছি না উনি কি জিতে MP হয়ে যাবেন, আমরা কি গ্যারান্টি দিতে পারি? আমরা তো গ্যারান্টি দিতে পারি না, কিন্তু আমরা চাচ্ছিলাম ওনারা মাঠে আসুক। আমরা চাচ্ছি মাঠটা এটা ইকুয়াল একটা লেভেল প্লেইং ফিল্ড হোক। আমরা কিন্তু একবারও বলছি না ওনাকে উনি মাঠে আসলেই উনি একদম হট কেকের মতন সেল হয়ে যাবে, তা না, বাট দে নিড টু কাম। আমাদের কথা ছিল এটাই যে ওনারা একজনকেও এখানে নমিনেশন দেননি। আবার আপনি যদি দেখেন যে জামাত ইসলামী বারবার ধর্মের কথা বলছে, বারবার ইসলামের কথা বলে নারী নেতৃত্বর মানা করছে, এত কিছু বলছে, অথচ উনি কিন্তু ওনার দলে একজন হিন্দু ক্যান্ডিডেটকে উনি নমিনেশন দিয়েছেন, তাই না? এই জামাত ইসলামী কিন্তু উনারা ভোটের জন্য, জেতার জন্য যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু। এই যে আমরা জামাতের আমিরের কথা বলছি, আমরা কিন্তু গত সপ্তাহেই দেখেছি জামাতের আরেকজন নেতা উনি শব্দটি ব্যবহার করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ্যালয় ছিল, এরকম একটি শব্দ কিন্তু আমরা দেখেছি। তো আপনাকে কিন্তু বুঝতে হবে, আপনি যখন কিনা একটি ভাত ধরেন, আপনি যখন ভাত রান্না করেন, আপনি কিন্তু একটি ভাত ধরে দেখেন যে ভাতটি হয়েছে কিনা। আপনার কিন্তু প্রতিটি ভাত ধরে দেখার দরকার হয় না যে আপনার চুলার ভাতটির প্রত্যেকটা ভাত হয়েছে কিনা। তো আমরা ওনাদের প্রতিটা মানুষের, আপনি দেখেন যে ওনারা শুধু তাই না, একদিকে ওনারা এই বিদ্বেষী মনোভাব ওনাদের, আরেকদিকে ওনারা নির্লজ্জ ভাবে ওনারা ধর্ম বিক্রি করছেন। আমরা দেখেছি ওনাদের এক নেতা বলেছেন যে কবরে গেলে অন্তত আল্লাহকে দাঁড়িপাল্লায় ভোট দিলে কবরে গেলে অন্তত আল্লাহকে বলতে পারবেন যে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিলাম। এটা কোনো কথা? এটা কোনো সুস্থ মস্তিষ্কের কোনো মানুষের কথাটা বলতে পারে? কবরে আল্লাহ আমাকে কি প্রশ্ন করবে সেটা তো বলাই আছে, দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি কিনা এই প্রশ্ন তো আসারই কথা না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কি, ওনাদের আরেক নেতা দেখলাম বলেছে না, আমরা তো সবাই দেখেছি যে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতের টিকিট নিশ্চিত হয়ে যাবে। তাহলে বলেন তো, জামাতে ইসলামী যেই 30টি আসন ছেড়ে দিয়েছে, তাহলে সেই আসনের কেউ তাহলে বেহেশতে যাবে না? তো কি হবে তাহলে ব্যাপারটা? ধরেন এই যে আমার আসনে জামাত ইসলামী আছে, ধরেন আমি ফর দি সেক অফ আর্গুমেন্ট আমি ওনাকে ভোট দিলাম, না আমি একটু বলি, আমি আমার এখানে আমার আসনে আমি ভোট দিলাম, আমি বেহেশতে চলে গেলাম। এখন ধরেন অন্য আসনে হচ্ছে, ধরেন আপনার মির্জা আব্বাসের আসনে তো জামাত ইসলামের কেউ নেই, ওখানে এনসিপির ছেলেটা দাঁড়িয়েছে, নাসির পাটোয়ারি মনে হয় দাঁড়িয়েছে। তো এখন নাসির পাটোয়ারিকে যে ভোট দিবে, ওইখানে তো জামাতের দাঁড়িপাল্লা নেই, তার মানে তো মির্জা আব্বাসের আসনের কেউ তাহলে বেহেশতে যাবে না, কারণ এখানে দাঁড়িপাল্লা নাই। ঠিক ওরকম সার্জিসের আসনে যে দাঁড়িয়েছে, সার্জিসের আসনের কোনো মানুষ বেহেশতে যাবে না, নাহিদের আসনের কোনো মানুষ বেহেশতে যাবে না, কারণ ওনারা বলেছে দাঁড়িপাল্লাই ভোট দিলে আপনি বেহেশতে যাবেন। তার মানে 30টা আপনি যে 30টা আপনার জোট সঙ্গীদেরকে যে ছেড়ে দিয়েছেন, সেই আসনে সাধারণ জনগণরা কিন্তু কেউ বেহেশতে যাবে না। ওনারা এই যে আবার হচ্ছে কি নারী নেতৃত্ব, ওনারা খালেদা জিয়ার আন্ডারে তো ওনারা জোট করেছেন। খালেদা জিয়ার আন্ডারে আমরা দেখেছি, শুধু যে জোট করেছেন তা না, ওনাদের জীবনের শ্রেষ্ঠ উপহারটি বাংলাদেশ থেকে পেয়েছে। সেটি কি জানেন? ওনারা মন্ত্রী হয়েছে বাংলাদেশের, উনাদের গাড়িতে বাংলাদেশের পতাকা উঠেছে। আমি মনে করি জামাত ইসলামের জীবদ্দশায় জামাত ইসলামের শ্রেষ্ঠ উপহার হচ্ছে সেটাও কিন্তু একজন নারী নেতৃত্ব বেগম খালেদা জিয়ার আন্ডারে থেকে ওনারা অর্জন করেছেন। আজকে এখন ওনাদের সমস্যা, এখন ওনারা অনেক কিছু সামনে নিয়ে এসেছেন। ওনারা ওই যে বললাম যে ওনারা, আর এই যে দেখলাম আমরা, আপনি যে প্রশ্নটি প্রথমে করেছিলেন যে আমরা দেখেছি কর্নেল অলি আহমেদকে নিয়ে উনি বলেছেন যে উনি ঘোষক, এরকম একটি উনি বের করে আনার চেষ্টা করেছেন, যে উনি বলেছেন উই রিভোল্ট, একদম আঙ্গুল এভাবে তুলে বলেছেন
বলেছে, উই রিভল্ভ করে বলেছে। কয়েকদিন অপেক্ষা করেন, তারপর দেখবেন গোলাম আজমকেও স্বাধীনতার ঘোষক বানিয়ে দিতে পারে। আমি খুব অবাক হব না, জামাত ইসলামের জন্য এটাও সম্ভব, ওনারা এই কাজটিও করতে পারে। আবার আবার হচ্ছে গিয়ে এই যে হ্যাকের কথা, ওনারা যে হ্যাকের গল্প বলছে, এখন এটা তো মানুষ খাচ্ছে না, মানুষ বিশ্বাস করছে না। কয়েকদিন অপেক্ষা করেন, দেখবেন আরো 2-4 জন ওনারা বলবে ওনাদের অ্যাকাউন্টও হ্যাক হয়েছে, এরকম গল্প ওনারা সামনে নিয়ে আসবে মানুষকে খাওয়ানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য। বিকজ আমরা আমরা এটা বিশ্বাস করি না, আমি তো করি না, আমার মনে হয় এই সাধনা আপা ওইটা বিশ্বাস করেন, আপনি নিজেও বলেছেন টুইটার হ্যাক হয় না। এইগুলো আসলে ওনাদের সস্তা রাজনীতি, চিপ রাজনীতি। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের নারী ইভেন বা বাংলাদেশ কোনোটার জন্য ওনাদের আসলে কোনো রকমের আত্মার কোনো সম্পর্ক নেই। ওনারা এখন মাঠ ফাঁকা পেয়েছে, আওয়ামী লীগ নেই বা অন্য কোনো দল নেই, বিএনপি আছে শুধুমাত্র। বিএনপির সাথে অন্য যে দলগুলো আছে তারা খুবই ছোট ছোট। আপনি গণতন্ত্র মঞ্চ বলেন অথবা আপনি নূরের গণ অধিকার পরিষদ বলেন বা অন্য দলগুলো এতই ছোট, জামাত চিন্তা করেছে এইটা তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগে তারা যদি ক্ষমতায় আসতে পারে বা ক্ষমতায় না আসতে পারলেও যদি বিরোধী দল হতে পারে, তাদের জীবনে এটা সোনায় সোহাগা হয়ে যাবে। এই কারণে তারা এই কাজগুলো করছে। কিন্তু বাংলাদেশের মানুষ আমার মনে হয় 12 তারিখে তাদেরকে ভোটের মাধ্যমেই তাদেরকে এটার মানে উত্তর দিবে। আপনি যদি আজকে খেয়াল করে থাকেন, জামাতের একজন প্রার্থী যিনি কিনা ঢাকা 17-তে দাঁড়িয়েছেন, উনি কি বলেছেন, কোথায় যেতে পারবে, আমি সেই কোনো প্রসঙ্গেই যাচ্ছি না। কিন্তু আমার কথা হচ্ছে ওনার যে অ্যাটিটিউড, বা আপনি জামাতের নেতাদের যে অ্যাটিটিউড দেখেন, আপনি ইলেকশন, আপনাকে নমনীয় হতে হবে, আপনাকে ভদ্র হতে হবে। আপনি মানুষের কাছে ভিক্ষা চাইছেন, তার ভোট, ভোট তার অধিকার, সে আপনাকে সেটা ভিক্ষা দিচ্ছে। আর আপনি কি করছেন, আপনি সেখানে আপনার তেজ দেখাচ্ছেন। ইউ ক্যানট ডু দ্যাট। আপনাকে মানুষের সামনে যথেষ্ট নমনীয় হতে হবে, যেটা জামাত নেতাদের ওনারা এই মানে নির্বাচনের আগে, ক্ষমতায় আসার আগে ওনাদের যে অবস্থা, এটি আসলে দুঃখজনক, এটি অত্যন্ত তো আপনি জামাতের কথা বলছেন, বিএনপির কথা, বিএনপি নেতা কর্মীরা যে এই যে মহিলাদেরকে, তাদেরকে অপরাধ মানে ভোট চাইতে যাওয়া কি অপরাধ কিনা? অপরাধ না, ভোট চাইতে অপরাধ হবে। বিএনপির মানুষও তো ভোট চাইছে। বিএনপি যে ভুল করছে, আমি তো বিএনপি করি না, ইউ নো ইট। সো আমার কথা হচ্ছে বিএনপি যে ভুল করছে সেটার জন্য বিএনপিকে অবশ্যই কথা শুনতে হবে, সেটার জন্য অবশ্যই বিএনপিকে দায়ী থাকতে হবে। এবং বিএনপির 5ই আগস্টের পরে বিএনপির অনেক ভুল নিয়ে বা বিএনপির অনেক আমরা টেন্ডারবাজি নিয়ে বা অনেক জায়গায় বিএনপি সন্ত্রাসী হামলা নিয়ে বা যে কোনো কিছু নিয়ে আমি নিজে কিন্তু কথা বলেছি টকশোতে। সো বিএনপি যেগুলো করেছে সেটা দ্যাট ইজ নট জাস্টিফাইড, আমি সেগুলোকে জাস্টিফাই করছি না। কিন্তু এর মানে এই না বিএনপি করেছে দেখে জামাতকে করতে হবে, এটা তো কোনো মানে হয় না, এটা তো কোনো সলিউশন না। এখন বিএনপি বলেছে, কার কি বললেন আপনি, যে কি পেটিকোট খুলে ফেলবে সামথিং, এই কারণে কি জামাতের অন্য কাউকে এরকম একটা বাজে শব্দে ডাকতে হবে? তাহলে কি আমি আর তুমি ইকুয়াল? তা তো আর না। তো যাই হোক, সব কথা শেষ কথা হচ্ছে গিয়ে বাংলাদেশের নারী পুরুষ সকলকে মিলে আমাদের বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধের পর আমরা যে বাংলাদেশ পেয়েছি, আমরা যে পতাকা পেয়েছি, এই যে আমরা আজকে বলতে পারছি, আমরা 4জনই বলতে পারছি আমরা বাংলাদেশি, লাল সবুজ আমাদের পতাকা, এটি কিন্তু কোনো পুরুষ এনে দেননি, একা কোনো পুরুষ এনে দেননি। এখানে কিন্তু নারী পুরুষের একত্রে সমন্বয়ে কিন্তু এই যুদ্ধটি হয়েছে। আমরা জানি আমাদের অনেক মা বোনের সম্ভ্রম গেছে, আমরা জানি, আমরা দেখেছি, যে আমরা ছবিতে দেখেছি, তখন তো আমরা অনেকেই হয়তো সে মুক্তিযুদ্ধে আমরা ছিলাম না, কিন্তু আমরা পরবর্তীতে ছবিতে আমরা দেখেছি আমাদের মা বোনেরা বা আমাদের সেই প্রজন্মের নারীরা কিভাবে মুক্তিযুদ্ধের সময় একদম ফ্রন্ট লাইনে থেকে ওনারা যুদ্ধ করেছেন। আপনি আজকের বাংলাদেশ থেকে আপনি ওনাদেরকে এলিমিনেট করতে পারবেন না, এটা পসিবল না। আপনি ওনাদেরকে সরিয়ে দিয়ে শুধুমাত্র একটা জেন্ডারকে সামনে নিয়ে আসতে আপনি পারবেন না, এটা হবে না। সো এইটা জামাত যত তাড়াতাড়ি বুঝবে, অথবা সকল দল যারা যত তাড়াতাড়ি বুঝবে, তাদের জন্য সেটি ভালো হবে। এবং বিএনপির জন্য একটি কথা, সেটি হচ্ছে একটি ফ্যাসিবাদকে তাড়ানো হয়েছে, বিএনপিরও অনেক কাম এবং ম্যাচিউর পলিটিক্স করতে হবে। কারণ বাংলাদেশের জনগণ আর যাই করুক, আরেকটি ফ্যাসিবাদ আসবে, মানুষ এটা কিন্তু সহ্য করবে না। আজ হোক কাল হোক, শেখ হাসিনা কখনো ভাবেনি যে উনি জীবিত থাকা অবস্থায় ওনাকে বাংলাদেশ থেকে পালাতে হবে, ওনাকে কিন্তু পালাতে হয়েছে। এবং উনি সবসময় যেটা বলতেন যে শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা ভয় পায় না, সেই শেখ হাসিনাই কিন্তু পালিয়েছে। তো শেখ হাসিনার থেকে কিন্তু মানুষের, আমাদের রাজনৈতিক দলগুলোর অনেক কিছু, যে ওই যে উনার সাথে যা হয়েছে, উনার এই ফ্যাসিজমের কারণে উনি যা ভোগ করেছেন, উনাকে বাংলাদেশের জনগণ যা ভোগ করিয়েছে, এটা কিন্তু আমাদের বাকি নেতাদেরকে মনে রাখতে হবে। এটা মনে রাখলেই শুধুমাত্র ওনারা ট্রান্সপারেন্ট থাকবেন, ওনারা ফ্যাসিস্ট হয়ে উঠবেন না, বাংলাদেশও ভালো থাকবে, ওনারাও সসম্মানে এই দেশে সারা জীবন থাকতে পারবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষের দিকে সাধনা মণ্ডল, আপনার মহল, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানে। শেষে বলবো যে শুধুমাত্র প্রত্যাশা বা আশাবাদী হওয়ার পক্ষে তো আমি না। প্রত্যাশা থাকা এবং আশাবাদী হওয়ার জন্য কিছু কাজ করতে হয়, যে যার যার জায়গা থেকে। সেই অবস্থানটা যেন আমাদের সবার থাকে। এবং আমি একটা অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলের কাছে, যে 5 আগস্টের পর থেকে আমরা প্রতারিত হয়েছি, শক্ট হয়েছি শুধুমাত্র তথ্যের স্বচ্ছতার অভাবে।
মানে সমন্বয়করা বলছে আমরা কিন্তু সব জানি, বলে দিব কি হয়েছিল। হ্যাঁ, এটা বলে উপদেষ্টারা আবার তাদেরকে সাথে সাথে কিছু ঘুষ টুস দিয়ে দেয়। আবার উপদেষ্টারা বলে বলো তোমরা কি জানো, তাহলে নাহিদ ইসলামকে বলতে হবে সে কি জানে। সাথে সাথে আবার নাহিদ ইসলামরা বা সমন্বয়করা গিয়ে আবার উপদেষ্টাদেরকে কিছু ঘুষ দিয়ে দেয়। তো এই যে ব্ল্যাকমেইলিং এর একটা চক্রের মধ্যে গত 17টা মাস না 17 মাস কিছু মনে আছে যে আব্দুল্লাহ তাহের উনিও বলেছিলেন যে উপদেষ্টাদের সব তথ্য ওনাদের কাছে আছে। ফোন কল রেকর্ড আছে। ফোন কল হ্যাঁ, তো হ্যাঁ তাহলে এবং তখন আমরা সময়ের সাথে সব প্রচার করা হবে। হ্যাঁ তখন আমরা কিন্তু বলেছিলাম যে সময়ের সাথে সাথে সব বলে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন মানে তখন কেউ কিন্তু কিছু বলছে না, মানে হুমকি দিচ্ছে কিন্তু কেউ কিছু বলছে না। হ্যাঁ, তো ওইটাই মানে এনটিএমসি জিয়াউল হক ছিল, তো এখন একাধিক এনটিএমসির মহাপরিচালক আছে, সব জায়গায় আছে, উপদেষ্টারা আছে, সমন্বয়ক আছে, বিরোধী দলে আছে, বিরোধী দল মানে জামায়াতে আছে। অনেকে তো তার ভাইকে নতুন মহাপরিচালক হিসেবেও বলছিলেন যে এনটিএমসির নতুন মহাপরিচালক এসে। এনিওয়ে, ওটা জোকস অ্যাপার্ট। পয়েন্টটা হচ্ছে যে এই যে একজন একজনকে ব্ল্যাকমেলিং করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি, এবং সেই কার্ডটা খেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ এমপি হতে যাচ্ছে, কেউ চিটাগং এর বন্দরের কন্ট্রোল নিয়ে নিচ্ছে, হান্নান মাসুদ আজ পর্যন্ত শহীদের তালিকাটা প্রণয়ন করলো না, সবাই মেনে নিচ্ছিল। হ্যাঁ, মানে সমন্বয়করা মেনে নিচ্ছিল, আর আমরা ছাগলের বাচ্চার মতো বোকার মতো বিশ্বাসটা রেখে আমরা শুধু দেখছিলাম আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন সেই পার্টটা শেষ, এখন নির্বাচন হবে। নির্বাচনের পরে আমি তো বিএনপির মানে বিএনপির কর্মী না, বা আমি জামাতেরও কর্মী না, একজন সাধারণ নাগরিক হিসেবে বলবো যে নির্বাচনের ফলাফলটা যে প্রত্যেকটা দল দয়া করে আমি করজোরে বলছি আপনারা মেনে নিবেন। কারণ আপনারা যদি জিততেনও 5 বছরই থাকতেন, ঠিক আছে, ওইটা মাথায় রেখে আপনারা দয়া করে ফলাফলটা মেনে নেবেন। কেউ কোনো ধরনের হ্যাডাম দেখাতে চেয়েন না। বাংলাদেশের মানুষ কোনো ধরনের হ্যাডাম নেওয়ার জন্য এখন রেডি না, সেটা যে দলই হোক। 1 2 হচ্ছে নারীকে আপনারা চাইলেও ভাই বাদ দিতে পারবেন না, কারণ অর্ধেক মানুষই তো নারী। আপনার অর্ধেক ভোটারই নারী, আবার অর্ধেক বিক্ষোভকারী নারী, অর্ধেক শান্তি পালনকারী নারী, মানে জনগণের অর্ধেকই হচ্ছে এটা। তো মেনে নিন, মানে মেনে নিতে হবে, এটা একটা অপশন না। ঠিক আছে, আমরাও অনেক কিছু মেনে নেই, এটা একটা সহ অবস্থানের জায়গাটা থাকতে হবে, টলারেন্সটা রাখতে হবে। কোনোভাবেই 2026 সালে এসে বলা হবে না যে আপনারা আমাদের মা বোন মাথায় তুলে রাখবেন, কিন্তু যা বলি শুনেন, ওই দিনটা নাই। আর এই মোল্লাতন্ত্র, তালেবানিজম, ডক্টর ইউনূস যত চেষ্টা করুক, আর আর যত পাখা দিয়ে বাতাস দিক, হ্যাঁ, এই যে ইসলামী দলগুলো কিন্তু ব্যাপক বাতাস দিচ্ছে ডক্টর ইউনূসের সরকার, যে আমরা আছি, হ্যাঁ, আমেরিকান এম্বাসি আছে, চিন্তা করো না, তুরস্ক আছে, মানে কোনো ভয় টয় পেও না। এগুলো দিয়ে ভাই কোনো কাজ হবে না। এইটুকু অন্তত যারা শুনছেন তারা মাথায় রেখে, ক্যাওয়াস লেগে যাবে। ঠিক আছে, তো সেই ক্যাওয়াসটা আমরা সবাই অ্যাভয়েড করি, জুলাইয়ের প্রতি সম্মান রাখি, এবং মানে এইটুকুই বলবো যে আপনারা মেনে নেবেন বাস্তবতা, যাই হোক ভোটের ফলাফলটা দয়া করে মেনে নেবেন। আর এইবার না জিততে পারলে, এবার সংসদে মন্ত্রী প্রধানমন্ত্রী না হতে পারলে সামনের দিকে হবেন, এটুকুই শুধু বলবো। আর সবার জন্য শুভকামনা থাকবে। অসংখ্য ধন্যবাদ নাসিরউদ্দিন জাহাঙ্গীর, আপনার বক্তব্য প্লিজ, শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানে। আপনার মাইক্রোফোনটা অফ করা, মাইক্রোফোন অফ। থ্যাংক ইউ। আমার সাথে যে আপনারা ছিলেন, আমি ডক্টর আনন্দিত, তাদের খুবই চমৎকার আপনারা বলেছেন, এবং খুবই মানে দায়িত্বশীল জায়গা থেকে তারা সুন্দর সুন্দর কথা বলেছেন। আমি আমার সমাপনী বক্তব্য শুধু এটুকুই বলবো, আপনার সাথে গলা মিলিয়ে, যে আমি আগেও বলেছি সামনে আমাদের নির্বাচন, পিছনে আমাদের ফ্যাসিস্ট। আমার কাছে আপনারা অনেকে জানেন, অনেক লিঙ্ক আছে, তারা প্রোপাগান্ডা বিভিন্ন ভাবে ছড়াচ্ছে। এই যে 5 তারিখ 7 তারিখে ঘোষণা আসবে, নির্বাচন হবে না। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ডক্টর ইউনূস ক্ষমতা দিয়ে তিনি সরে যাবেন, আবার নতুন সরকার আসবে, তারপর নির্বাচন হবে, ইনক্লুসিভ নির্বাচন হবে, সেখানে আওয়ামী লীগ আসবে। এরকম বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা চলছে। তো এইরকম কিন্তু যারা ষড়যন্ত্রকারী, তারা কিন্তু ঘরে বসে নাই, তারা কিন্তু চুপ করে থেকে নেই, এবং তারা তাদের ষড়যন্ত্র থামিয়েও রাখেনি। তো সেই ক্ষেত্রে এখন এবারে নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, তারা সবাই হলো ফেসিবাদ বিরোধী রাজনৈতিক সংগঠন, সেটা বিএনপি এবং জামাত, দুই গ্রুপই হলো এই ফেসিবাদের বিরুদ্ধে গত 17 বছর ধরে লড়াই করে, তাদের অসংখ্য শত শত তাদের নেতাকর্মী জীবন দিয়ে তারপরে সেই ফেসিবাদ মুক্ত করেছে। তারপরে এখন একটা নতুন বাংলাদেশ আসবে, যে বাংলাদেশে একটি রাজনৈতিক দল নেতৃত্ব দিবে 5 বছর। নাসিরউদ্দিন জাহাঙ্গীর ভাই মনে হয় ইন্টারনেটে কোনো সমস্যা মেনে নেওয়ার মানসিকতা, এবং হ্যাঁ, এবার ঠিক আছে বোঝা রেখে। হ্যাঁ, এখন ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই দুই দলেরই এটা মাথায় রেখে কাদা সরাসরি করা দোষের কিছু নাই, কিন্তু কাদা সরাসরি পরিবর্তে যেন অস্ত্র সরাসরি না হয়, অর্থাৎ এটা যেন ওই কাদার মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে, এটা যেন ইট কিংবা পাথর কিংবা বুলেটের মধ্যে যেন না যায়, যেটা বিভিন্ন ধরনের আমরা শঙ্কা দেখছি। কারণ এখন অনেক অবৈধ অস্ত্র উদ্ধার হয় নাই, মানে যে পরিমাণ অস্ত্র লুট হয়েছিল তার মেজরিটি অস্ত্র এখনো মানে সরকারের নিয়ন্ত্রণের বাইরে। তো এটা সরকারের বড় ধরনের একটা ব্যর্থতা, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টার বড় ব্যর্থতা, পুলিশ এবং আর্মি প্রশাসন। আজকে যদিও 3 বাহিনী প্রধানরা তারা একটা যৌথ বিবৃতি দিয়েছে, সেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি স্পষ্টভাবে ব্যর্থহীন
ভাবে বলেছেন যে নির্বাচন 12 তারিখ হবেই, এ ব্যাপারে আপনারা কোনো শঙ্কা রেখেন না, দ্বিধা রেখেন না। আমরাও শঙ্কা রাখতে চাই না, দ্বিধা রাখতে চাই না, কিন্তু ওনাদের কাছ থেকে সেই নির্বাচনটা সুষ্ঠু হওয়ার ব্যাপারে শুধু মুখের ভাষা না, তাদের হাতের ভাষাও আমরা দেখতে চাই। অর্থাৎ আমরা এলাকা কিন্তু আমাদের কাছে খোঁজখবর আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাউন্ড আসতেছে, বিভিন্ন এলাকার রুট লেভেলে কথা বলে আমরা জানতে পারি শুধুমাত্র তাদের আইন শৃঙ্খলা বাহিনীর এই নির্বাচনে শুধু টহলের ভিতরে সীমাবদ্ধ, এবং সেখানে তাদের আসলে অনেক অভিযোগ আছে, কিন্তু সেই অভিযোগগুলোকে তারা বাস্তবে বড় ধরনের কোনো অ্যাকশনে যাচ্ছে না। আমরা ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা দেখতাম প্রত্যেকটা নির্বাচনের আগেই যে সেনাবাহিনীর সদস্যরা মাঠে নামলি সব চোর বাটপার গুন্ডা সন্ত্রাসী লুটেরারা সব মনে করেন যে হয় দেশ ছেড়ে পালায়, না হয় মানে গর্তের ভিতরে ঢুকে করে, কারণ তারা এমন কিছু দুই একটা নজির স্থাপন করে যেগুলো দেখে বাকিগুলো মনে করেন ভয় দূর দূরায়, কিন্তু আমরা কিন্তু সেটা দেখছি না। পুলিশ তো এখনো 100% সেই আগের জায়গায় তারা সেই ট্রমা কাটিয়ে উঠতে পারে নাই, সেনাবাহিনী তো সেই ট্রমা নেই, কিন্তু সেনাবাহিনীর কাছ থেকে আমরা আশা করবো সাধারণ মানুষ হিসেবে যে তারা এমন কিছু একটা নির্বাচনের আগে বিভিন্ন অপরাধের এগেইনস্টে কিছু অ্যাকশন তারা দেখাবে, তাদেরকে কিন্তু এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, আমরা সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটার এক্সিকিউশন দেখতে চাই। এবং ফলাফল যেটা ওই এক আপা বলতেছিলেন যে ফলাফল চেঞ্জ করে ফেলে প্রিজাইডিং কর্মকর্তা, এবং সেই প্রিজাইডিং অফিসারের ফলাফল আবার রিটার্নিং অফিসার চেঞ্জ করে, এরকম অনেক ঘটনা দেখেছি। কিন্তু আমরা 2001 সালের মতো দেখতে চাই যে আবার ওই কেন্দ্র থেকে সরাসরি ফলাফল ঘোষণা দেখতে চাই, এবং সেখানে সাংবাদিকরা যেন প্রবেশ করতে পারে সেটা দেখতে চাই, সেখানে সিসি ক্যামেরা থাকুক সেটা দেখতে চাই, জাকসুর মতো বাইরে এলইডি স্ক্রিন থাকবে, সেখানে জনগণ দেখবে কিভাবে ভোট গণনা হচ্ছে, কিভাবে ফল প্রকাশ হচ্ছে, যাতে দেরি হলো যেন এটা নিয়ে দেরি হয় আমি কাম্য করি না, কিন্তু দেরি হলেও যেন এটা নিয়ে যেন জনগণের ভিতরে কোনো প্রশ্ন না আসে। ডাকসু নির্বাচন নিয়ে প্রশ্ন করলো, আদতে সেই প্রশ্ন যেমন কেউ টিকাতে পারে নাই, জাতীয় নির্বাচন নিয়ে এরকম প্রশ্ন করতে পারবে কিন্তু সেটা তথ্য প্রমাণ দিয়ে টিকাতে পারবে না। এই ধরনের ফলাফল নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে প্রতি আমাদের আহ্বান রইল। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার জামাতের সেক্রেটারি এক্স অ্যাকাউন্ট হ্যাক, এই খবরটা আমার এখানে প্রকাশ হয়েছে কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে, যাকে আমরা অনুষ্ঠান শুরু করার সময় না, এটা তো অনেকে বলতে আপা এটাই শেষ না, এটা বিএনপি জামাতের বর্তমান ব্যাপার হবে। আমি কিন্তু মনে হয় 5 মিনিট আগেই কথাটি বলেছিলাম যে আমরা দেখবো যে কিছু অ্যাকাউন্ট আরো হ্যাক হবে মানুষকে বিশ্বাস করানোর জন্য, এরকম আরো অনেকের অ্যাকাউন্ট হ্যাক হবে, অন্তত বলবে ওনারা। মানে এক্স অ্যাকাউন্টে কেন ফেসবুক অ্যাকাউন্ট না, কেন ইউটিউব না? ইউটিউব অবশ্য ওনাদের থাকার কথা না, ফেসবুক অ্যাকাউন্ট আছে, বা থাকলেও থাকতে পারে, যায় না। যেহেতু আমি সাহেবেরটা এক্স অ্যাকাউন্ট ছিল এবং সবাই বলছে যে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়াটা টাফ, এই কারণে এখন আপনি শুনবেন কয়েকটি এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, বোঝানোর জন্য যে এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়াটা ইটস নট দ্যাট মাচ টাফ, ইট ইজ অলসো পসিবল, ইট ক্যান হ্যাপেন, এটাই বোঝানোর জন্য। আচ্ছা, একটি কথা আমার খুব, আপনার কমেন্টগুলো আমি এখানে কমেন্ট কিছু দেখছিলাম, গণতন্ত্রটা আসলে কি? এটা কি আমরা আমাদের দেশের মানুষজন বা আমরা আমাদের দলগুলোকে আমরা কি কথাটি বুঝি? গণতন্ত্রটা হচ্ছে গিয়ে, আমি যেটা খুব খুব সাধারণ ভাবে খুব ইজি ভাবে যেটা বুঝি, আপনি আপনার মতটা বলবেন, আমি আমার মত বলবো, আপনার সাথে আমার মত না মিলতে পারে, দ্যাটস নট আ প্রবলেম, কিন্তু আপনাকে আপনার মতটি বলতে দিতে হবে, আমাকে আমার মতটি বলতে দিতে হবে, অবশ্যই সেটি শালীনতার মধ্যে যদি থাকে সেটাই কোনো সমস্যা নেই। আমি যদি ভুল না বলে থাকি, এটাই তো গণতন্ত্র, তাই না? তাহলে আপনি যদি আপনার এখানে কমেন্ট গুলো দেখেন, আপনি দেখবেন একটি আপনাদেরকে বলেছি বা প্রায় আমি বলে থাকি যে 5 আগস্টের পরে আমি কমেন্টের দিকে তাকাতে পারি, এর আগে তো আমি কেন বলছি আপনার এখানে খালি না, আমি এই কয়েকটি এই গত 1 সপ্তাহে যে টক শো গুলোতে গিয়েছি বা আমি আমার ফেসবুকে একটি পোস্ট দিলে যে কি বাজে ভাষায়, কি প্রচন্ড বাজে ভাষায় অ্যাটাক করা হয়, এবং কোনো আলোচনার মাধ্যমে না, কোনো যুক্তিগত কোনো যুক্তি ব্যবহার করে, কোনো লজিক ব্যবহার করে কথা বলা হয় না, জাস্ট গালি দিয়ে কথাটি বলা হয়। সো এবং আপনি যদি খেয়াল করে দেখেন, এটি একটি পার্টিকুলার গ্রুপ, একটি পার্টিকুলার গ্রুপের সাপোর্টার এই কাজগুলো করে থাকে, এবং আমরা তো এই সমাজেরই বাস করি, আমরা কিন্তু জানি যে এই সাপোর্টারদেরকে, এই গ্রুপটি ওনারা কিন্তু ফিনান্সিয়ালি হেল্প করে একটি গ্রুপ ওনারা সোশ্যালি ওনারা করে রেখেছে, যাদের কাজই হচ্ছে আপনার আমার মতো যারা কিনা আমরা আমাদের মত তুলে ধরি, সেটা যেই হোক, এটা নাসির ভাইও হতে পারে, নাসির ভাইয়ের কোনো কথা যদি তাদের সাথে না মিলে নাসির ভাইকেও তারা গালি দেবে। সো এটাই হচ্ছে কি তাদের কাজ, তাদেরকে বলাই হয়েছে, তাদেরকে টাকাই দেওয়া হচ্ছে, তাদেরকে এখানে রাখাই হয়েছে, 24 ঘন্টা কে কি করলো, তাদের এগেইনস্টে কিছু যায় কিনা সেই জিনিসগুলো তারা দেখে সেখানে তারা গালাগালি করে। এবং আমাদের মানুষের মস্তিষ্কে একটা জিনিস কাজ করে, যখন কিনা একজন নেগেটিভ বলে আরেক ইন্সপায়ার্ড হয়। সো এই জিনিসগুলো থেকেও কি হয়, এই কারণে এই কাজগুলো তারা খুব সুন্দরভাবে তারা এই কাজগুলো হয়তো করতে চাচ্ছে বা করছে। এই কারণে আসলে এটি খুবই দুঃখজনক, খুবই কষ্টদায়ক এই বিষয়গুলো। আমি আমার মত দিতে পারবো না, অথচ আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আসছেন, অথচ আমি আপনার বিরুদ্ধে কিছু বলতে পারবো না। আপনি কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? আপনি তো গণতন্ত্রের অর্থই জানেন না, আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কিভাবে?
আর শেষ কথা আপনি যেটা আমাকে হয়তো বলতেন এখন, সেটি হচ্ছে গিয়ে আমি অন্য বক্তাদের সাথে একদম একমত। আমাদের সরকার, আমরা সরকারকে দেখেছি, ওনারা এই বর্তমান সরকার অনেক বেশি নতুন এই আমাদের এনসিপি বা এই ছেলেদের প্রতি বায়াস, বা অনেকে বলে থাকে জামাতের প্রতিও বায়াস। ওনাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ থাকবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, কে প্রাইম মিনিস্টার হবে, ওনারা তো এই ডিক্লারেশনও দিয়ে দিয়েছিলেন। এটা আপনাদের দরকার নেই। লিভ ইট উইথ দি পিপল, ট্রাস্ট দি পিপল অফ বাংলাদেশ। ওনাদের রাইটটা এবার অন্তত মানুষ গত 16-17 বছর ভোট দিতে পারেনি, এবার ওনাদের ভোটগুলো ওনাদের মতন করে দিতে দিন। আর কি হবে, ম্যাক্সিমাম ধরেন আমি যাকে ভোট দিয়েছি এবার হয়তো উনি আসবেন না, আপনি যাকে ভোট দিয়েছেন উনি আসবেন, অসুবিধা কোথায়? আপনার উনি যদি 5 বছর সার্ভ না করতে পারে, পরবর্তীতে আমি যাকে ভোট দিব সে তো আবার আসবেই, সেখানে তো প্রবলেম। বরঞ্চ যখন কিনা দুটা দল বা অন্য মানুষের মধ্যে মানে একটা একজন ক্ষমতা থেকে গিয়ে আরেকজন আসবে, এরকম যখন থাকবে তখন কি হবে, তখন অ্যাকাউন্টেবিলিটি বরঞ্চ আরো বেশি বাড়বে। এক মানুষ অনেক